ওয়ার্কেবিলিটি এবং এটার সাথেই হচ্ছে ক্যাপ্রিশাসনেস। এটার সাথেই মানে কানেক্টেড। এই ডায়াগ্রামটা আমরা গ্রুপে আপলোড করেছিলাম, যে সার্টেনটিজ অফ ট্রাস্ট শর্ট নোট, যেটা এটার উপর বেস করে তুমি তোমার নোটটা প্রিপেয়ার করতে পারবা। যে প্রথমে খেয়াল রাখতে হবে যে একটা ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য সার্টেনটি কমপ্লাই করতে হবে। নাইট এন্ড নাইট কেসে লর্ড ল্যাংসডেইল বলেছে হচ্ছে যে 3টা সার্টেনটি। তারপরে এটার সাথে অ্যাড হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটি। তারপর ইন্টেনশন বলতে কি বোঝায়, কোর্ট ইন্টেনশনটা ফাইন্ড আউট করে ওয়ার্ডস যেটা ইউজ করছে সেটা থেকে। ওয়ার্ডস হতে পারে প্রিকেটরি ওয়ার্ডস, তারপরে হতে পারে হচ্ছে অব্লিগেটরি বা ইম্পারেটিভ ওয়ার্ডস। ইম্পারেটিভ ওয়ার্ডস থাকলে তো ট্রাস্ট হবে, এটার কয়েকটা এক্সাম্পল। আর যদি প্রিকেটরি ওয়ার্ডস থাকে তাহলে জেনারেলি ট্রাস্ট হয় না, বাট দেয়ার আর এক্সেপশনস, কমিস্কি কেস। যদি ইন্টেনশন না থাকে তাহলে কি হবে? ইন্টেনশন যদি না থাকে তাহলে সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হলে প্রপার্টি সেটলারের কাছেই থেকে যাবে, আর ট্রান্সফার মোডের হলে এটা গিফট হয়ে যাবে। আর মাঝে মাঝে শ্যাম ট্রাস্ট আমাদের ওরকম ভাবে দেয় না। যদি শ্যাম ট্রাস্ট হয়, মানে ইন্টেনশন যদি ফ্রডুলেন্ট হয়, তাহলে এখানের মধ্যে রেজাল্টিং ট্রাস্ট হতে পারে। আচ্ছা, এইগুলো তুমি কিছু কিছু জিনিস হয়তো স্লাইড থেকে তুমি এক্সট্রা অ্যাড করে ফেলবা। সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে দুইটা জিনিস সার্টেন হতে হবে, অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি সেপারেট করতে হবে, আবার বেনিফিশিয়াল ইন্টারেস্টটা আবার তোমার বলে দিতে হবে। যদি মোর দেন ওয়ান বেনিফিশিয়ারি থাকে তাহলে কোন বেনিফিশিয়ারি কোন প্রপার্টিটা পাবে। তাহলে এটা হচ্ছে দুইটা জিনিস। তাহলে অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি সেপারেট, আর হচ্ছে বেনিফিশিয়াল ইন্টারেস্ট রিভয়েস। আর যদি বেনিফিশিয়ার যদি এখানে সাবজেক্ট ম্যাটার যদি আনসার্টেন হয়, তাহলে যদি এটা এরকম লেফট ওভার ট্রাস্ট জাতীয় কিছু হয় তাহলে তো এটা গিফট হয়ে যাবে। আর সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হলে সাবজেক্ট ম্যাটার আনসার্টেন হলে প্রপার্টি সেটলারের কাছেই থেকে যাবে। আর যদি ট্রান্সফার মোডের ট্রাস্ট হয় এবং লেফট ওভার টাইপের ট্রাস্ট না হয় তাহলে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে। আর বেনিফিশিয়ারির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কি ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট, নাকি না এটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। তো সেই ক্ষেত্রে ফিক্সড ট্রাস্টের জন্য টেস্ট আছে একটা, ডিসক্রিশনারি ট্রাস্টের জন্য টেস্ট আছে একটা। আর যদি বেনিফিশিয়ারি আনসার্টেন হয় তাহলে এটা যদি সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হয় সেটলারের কাছেই থেকে যাবে। আর যদি ট্রান্সফার মোডের ট্রাস্ট হয় তাহলে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। তো জেনারেলি বেনিফিশিয়ারির ক্ষেত্রে এটা হয় হচ্ছে ট্রান্সফার মোডের ক্ষেত্রে, সেজন্য এটা রেজাল্টিং ট্রাস্টই জেনারেল কনসিকুয়েন্স, বাট এটাও আমরা অ্যাড করে দিলাম। আর বেনিফিশিয়ারি নাম্বারটা যদি হিউজ হয়, বেনিফিশিয়ারি যদি ডিস্ট্রিবিউশন করাটা যদি আমাদের ট্রাস্টের জন্য খুবই বার্ডেনসাম হয়ে যায়, তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি আনওয়ার্কেবল। আর যদি ট্রাস্টটা অ্যাবসার্ড ট্রাস্ট হয়, অ্যাবসার্ড মানে হচ্ছে সেটলার ট্রাস্টিকে বললো যে তোমাকে আমি 50,000 পাউন্ড দিয়ে যাচ্ছি, এই 50,000 পাউন্ড তুমি দিবা হচ্ছে ওই পার্সনটাকে যে প্রথম মার্স থেকে আর্থে ল্যান্ড করবে। তার মানে যে মঙ্গল গ্রহ থেকে প্রথম পৃথিবীতে আসবে ওই পার্সনটাকে তুমি এই 50,000 পাউন্ড দিবা। এখন মার্সে আসলেই কি মানুষ আছে কিনা, বা কোনো হিউম্যান বিং বা কোনো স্পিসিস আছে কিনা, এবং সে কি পৃথিবীতে আসবে কিনা, এটা অ্যাবসার্ড। একটা রিজনেবল পার্সন কখনোই অ্যাবসার্ড ট্রাস্ট ক্রিয়েট করতো না। যে তুমি 50,000 পাউন্ডস তাকেই দিবা যদি একটা পার্সন এরকম হয় যে 30 ফিট টল, এটা অ্যাবসার্ড। তো এই ধরনের ট্রাস্টকে বলা হয় ক্যাপ্রিশাস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটির মধ্যেই। আর অ্যাডমিনিস্ট্রেটিভলি আনওয়ার্কেবল বা ক্যাপ্রিশাস হলে রেজাল্টিং ট্রাস্ট হবে। এটা হচ্ছে পুরো জিনিসটার একটা সামারি। হ্যাঁ, তুমি এরকম একটা সামারি করতে হবে, কারণ নাহলে তো পিকিউতে তুমি বেশি জিনিস লিখতে পারবে না। কারণ পিকিউ যেরকম আসবে,
এই যে এখানের মধ্যে এটা পি কিউ, যদি এরকম আসে এখানে তো তুমি বেশি ল লিখতে পারবা না। এই যে এটা হচ্ছে পি কিউ, এখানে তুমি বেশি ল লেখাটা প্রবলেমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে পুরো কোশ্চেনটাই হচ্ছে সার্টেনটির উপরে একটা পিকিউ, হোল কোশ্চেনটাই সার্টেনটির উপর পিকিউ। আচ্ছা, রেজাল্টিং ট্রাস্ট নিয়ে কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, ওটা রেজাল্টিং ট্রাস্ট বলতে যেটা বোঝায় যে রেজাল্টিং ট্রাস্ট একটা চ্যাপ্টারই আছে আমাদের। তো রেজাল্টিং ট্রাস্ট মিনস হচ্ছে যে সেটলার যে ট্রাস্টটা ক্রিয়েট করলো, এই প্রপার্টিটা যে ট্রাস্টটা ক্রিয়েট করলো, যেটা লিগ্যাল টাইটেল এবং ইকুইটেবল টাইটেলটা উনি ট্রান্সফার করেছিল, এটা যদি আবার ওনার কাছেই ব্যাক করে চলে আসে, বিয়ের কাছ থেকে ইকুইটেবল টাইটেলটা আর হচ্ছে টি এর কাছ থেকে হচ্ছে লিগ্যাল টাইটেলটা, এটা যদি ব্যাক করে ওই ব্যক্তির কাছেই আবার ফেরত চলে আসে, মানে বোথ টাইটেলস তোমার রিটার্নিং টু দ্য সেটলার, এরকম যদি হয়, এটা কখন হতে পারে? এটা হতে পারে হচ্ছে যে বি মারা যেতে পারে, বি ডাইড, বি মারা যেতে পারে। তারপরে এটা হতে পারে হচ্ছে তোমার যে পার্টিকুলার পারপাসে টাকাটা দিয়েছিল, হ্যাঁ, ওটা যদি মানে ইউটিলাইজ করা না যায় সেই ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছো শেহনাজ? তাহলে সেটলার ট্রাস্টিকে বলছিল একটা গাড়ি দেওয়ার জন্য বেনিফিশিয়ারিকে অন 25th of November, কিন্তু উনি 20 তারিখে মারা গেছে, বেনিফিশিয়ারি ডাইড। তাহলে এখন তো এটা হবে হচ্ছে এই প্রপার্টিটা ব্যাক করে চলে আসবে, কারণ ইকুইটেবল টাইটেলটা তো আর মানে ইয়ের মধ্যে থাকবে না। তো জেনারেলি যেটা হবে সেটা হচ্ছে যে যখনই এরকম রেজাল্টিং ট্রাস্ট হবে, তখনই লিগ্যাল টাইটেলটা যেটা ট্রাস্টির কাছে থাকবে, তো লিগ্যাল টাইটেলটা ট্রাস্টির কাছে থাকবে। ট্রাস্ট এখন সেটলার মানে সেটলার বলবে যে ভাই ইকুইটেবল টাইটেলটা তো দেওয়া গেল না, তুমি যেটা করো সেটা হচ্ছে যে ওই ইকুইটেবল টাইটেলটা এটা তো আবার ব্যাক করে, এই ইকুইটেবল টাইটেলটা আবার ব্যাক করে এই সেটলারের কাছে চলে আসবে, ইকুইটেবল টাইটেলটা আবার ব্যাক করে সেটলারের কাছে চলে আসবে, যেটা ওনার কাছ থেকে চলে গেছিল ওটা আবার ব্যাক করে চলে আসবে। এখন ইফ হি ইজ অ্যালাইভ, উনি যদি বেঁচে থাকে, তাহলে উনি এখন ট্রাস্টকে বলতে পারে যে তুমি এখন এটা বি কে না দিয়ে সি কে দাও। আর ইফ হি ইজ ডেড, বাই দিস টাইম যদি সেও মারা যেয়ে থাকে, তাহলে এস এস সাকসেসার্স উইল গেট ইট। এখন সবাই কি ক্লিয়ার কিনা দেখো তো এতটুকু পর্যন্ত, রেজাল্টিং ট্রাস্টের বিষয়ে যে কোনো কোশ্চেন আছে কিনা। রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করতেছে বিকজ রেজাল্টিং ট্রাস্ট কেন অ্যারাইজ করে, যে হোয়াই আরটি অ্যারাইজেস, কারণ হচ্ছে যে এই ইকুইটেবল টাইটেল যেটা যেটা দেয়া হয়েছিল, হ্যাঁ, ইকুইটেবল টাইটেলটা ক্যানট এক্সিস্ট ইন এ ভ্যাকুয়াম, ক্যানট এক্সিস্ট ইন এ ভ্যাকুয়াম, ক্যানট এক্সিস্ট ইন এ ভ্যাকুয়াম, মানে এটা তো একটা শূন্যতার মধ্যে চলে গেছে, কারণ ইকুইটেবল টাইটেল যাকে দেওয়ার কথা বলেছিল ওই পার্সনটা তো ডাইড,
ওই পার্সনটা আনএভেলেবল, ওই পার্সনটাকে আর ট্রেস করা যাচ্ছে না, এরকম আরো অনেক কারণে অ্যারাইজ করে। মানে এরকম যদি হয় যে এক্স ওয়াই কে 10,000 পাউন্ড দিয়ে বলেছিল হচ্ছে যে তুমি 10,000 পাউন্ড দিয়ে একটা স্কুলে ইয়ে করতে হবে, একটা স্কুলের মধ্যে একটা লাইব্রেরি করতে হবে, কিন্তু স্কুলটা আর্থকোয়েকে ডেস্ট্রয় হয়ে গেছে, ওই পার্টিকুলার পারপাসটা আর ক্যারি আউট করা যাচ্ছে না, ওইটাও রেজাল্টিং ট্রাস্ট হবে। ওই লিগ্যাল টাইটেলটা 10,000 পাউন্ডের এক্স এর জন্য হোল্ড করবে। তো রেজাল্টিং ট্রাস্ট আমরা পড়ার সময় যে দুই ধরনের আছে, একটা হচ্ছে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট আর একটা হচ্ছে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট। ঠিক আছে, তো আমরা যেটা দেখলাম যে আমাদের এক্সামে যে কোশ্চেনটা আসে, ধরো যে এইটা একটা কোশ্চেন, এটা হচ্ছে আমাদের একটা সার্টেনটির উপরে ফুল কোশ্চেন, এসেও আসে প্রবলেমও আসে। তো এখন এ বি সি ডি চারটা পার্ট, আর তারপরে কনসিডার দিস। ট্রাস্টের কোশ্চেন পেপার অনেক ছোট হয়, মাত্র 2 পেজ। আর প্রথম পেজ তো খালি ইউনিভার্সিটি অফ লন্ডনের ইনস্ট্রাকশন পেজ, আর যেহেতু 6টা প্রশ্ন সুতরাং বেশি সময় লাগে না এক্সামিনারের প্রশ্ন করতে, 3টা এসে 3টা প্রবলেম। আচ্ছা, অন্য কারো শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে ইমতাজের সম্ভবত এই যে রিফ্রেশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখবো চেষ্টা করে যে প্রবলেম কোশ্চেনটা সলভ করা যায় কিনা, বাকি পার্টটা আমরা শেষ করে আছি। আরেকটা জিনিস যেটা, যে আমরা তো একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম, পাশাপাশি আমরা পরীক্ষার জন্য যেটা করব সেটা হলো যে তোমাদের এই পুরো স্লাইডটা তো নোট করাটা ডিফিকাল্ট হবে, তো আমরা তোমাকে এরকম দিয়ে দিব হচ্ছে সার্টেনটি ইন এ নাটশেল, যেটা পরীক্ষার হলে তুমি ইউজ করতে পারবা। সার্টেনটি ইন এ নাটশেল, যেখানে তোমার অল দ্য মানে ম্যাটেরিয়ালস শর্ট করে তুমি কিভাবে নিয়ে যাবা। ঠিক আছে, যে সার্টেনটির জন্য কি কি এলিমেন্টস আমাদের লাগবে, ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার, অবজেক্ট, এই জিনিসটা। তারপরে ইন্টেনশনের জন্য ব্রিফলি লটা লেখা থাকবে, এরকম প্রিকেটরি ওয়ার্ডস এর জন্য কেস, নাটশেল আর কি। তারপরে সাবজেক্ট ম্যাটার, এরকম ভাবে তুমি ধরো যে যে চ্যাপ্টার্স গুলা করবা প্রত্যেকটার জন্য তোমার অ্যান্সার করতে হবে 3টা কোয়েশ্চেন। সাদিয়া যেহেতু অনেক বেশি টাইপ করতে পারে, তারপরে হচ্ছে বই টই পড়ে, সাদিয়া 4টা অ্যান্সার করতে চাচ্ছে। তো সাদিয়া যদি 4টা করো তোমার কোনো অসুবিধা নাই, কিন্তু এক্সামিনার মার্ক করবে 3টার। আর আগে একটা ওয়ার্ড লিমিট ছিল, এখন কোনো ওয়ার্ড লিমিট তো নাই, এখন আনলিমিটেড টাইপ করা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে অবজেক্টে। সাবজেক্ট ম্যাটার রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি পরে অ্যারাইজ করে, পরে আমরা এটা দেখে নেব। তাহলে সার্টেনটি অফ অবজেক্ট নিয়ে জেনারেলি সমস্যাটা কখন অ্যারাইজ করতে পারে, সার্টেনটি অফ অবজেক্ট নিয়ে এটা প্রবলেমটা অ্যারাইজ করতে পারে হচ্ছে যদি এরকম হয় যে আমাদের সেটলার যদি ট্রাস্টিকে বলে যে সে তাকে 5,000 শেয়ারস দিয়ে একটা কোম্পানির, যে আমি তোমাকে কোম্পানি এক্স লিমিটেডের 5,000 শেয়ারস দিচ্ছি, এই শেয়ারটা তুমি বেনিফিশিয়ারিকে দিবা, বেনিফিশিয়ারির নাম হচ্ছে মিস্টার চার্লস। এখন এখানে একটা সমস্যা অ্যারাইজ করলো যে ওনার ইন্টেনশন ছিল, উনি বলছিল যে এটা দিতেই হবে মিস্টার চার্লসকে,
আর তার 1 মাস পরে আমাদের সেটলার ডাইড। এখন চার্লস আমাদের ট্রাস্টি খুঁজে দেখলো যে ইংল্যান্ডে প্রায় তোমার 20-50 হাজার চার্লস আছে, এর মধ্যে আবার প্রিন্স চার্লসও আছে। উনি আসলে কোন চার্লসকে মিন করছে, মানে মানে কিং চার্লস না ও কোন চার্লস? তাহলে এখানে বেনিফিশিয়ারিটা আনসার্টেন। উনি দেখলো যে প্রায় 20,000 চার্লস আছে। তো এখানে ইন্টেনশন থাকলেও, সাবজেক্ট ম্যাটার থাকলেও, এখানে বেনিফিশিয়ারিটা আনসার্টেন। কারণ হচ্ছে যে বেনিফিশিয়ারির মধ্যে আমরা যেটা দেখলাম যে চার্লস মানে কোন চার্লস। উনি যদি চার্লসের অ্যাড্রেসটা দিয়ে দিত বা তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিয়ে দিত বা তার ডেট অফ বার্থটা দিয়ে দিত, মানে যেটা দিয়ে তাকে আমরা আলাদা করতে পারবো, তাহলে এটা সমস্যা হতো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উনি বলে দেয় যে ওনার গ্র্যান্ড সান চার্লস, তাহলে এটা সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিকে নিয়ে যদি ট্রাস্ট করা হয়, নাম দিয়ে যদি করা হয়, তাহলে নামের সাথে ঠিকানাটা দিয়ে দিলে ভালো, অথবা তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার তো ইউনিক হয়, ডেট অফ বার্থ ইউনিক হয় না। পাসপোর্ট নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউনিক নাম্বার, যেটা দিয়ে তাকে বের করা যাবে। আচ্ছা, অনেক সময় যেটা হয় যে উনি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারে, সেটলার ট্রাস্টিকে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারে বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করার জন্য। যদি সেটলার ট্রাস্টিকে ডেসক্রিপশন দিয়ে দেয় যে ওই ক্লাসের যে ফরেন স্টুডেন্ট, ওই ক্লাসের যে ফরেন স্টুডেন্টটা আছে তাকে তুমি এই প্রপার্টিটা দিবা, তাহলে বেনিফিশিয়ারি হচ্ছে ফরেন স্টুডেন্ট অফ এ পার্টিকুলার ক্লাস, অফ এ পার্টিকুলার তোমার স্কুল, অফ এ পার্টিকুলার ইউনিভার্সিটি, ফরেন স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে উনি যদি ফরেন স্টুডেন্ট বলে বলে দেয় যে শ্রীলঙ্কান ফরেন স্টুডেন্ট, তাহলে তার একটু সুবিধা হয়। কিন্তু আদারওয়াইজ দেখা গেল যে ওই স্কুলটাতে যাওয়ার পরে তোমার 30 জন পাওয়া গেল ফরেন স্টুডেন্ট, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। তাহলে অনেক সময় বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করার জন্য নাম বলে, নাম বললে অ্যাড্রেস বললে ভালো, বা ইউনিক কোনো একটা নাম্বার। আর যদি উনি এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দেয় বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করার জন্য, তাহলে ডেসক্রিপশনটা স্পেসিফিক হতে হবে। ডেসক্রিপশনটা স্পেসিফিক না হলে এটার মধ্যে অনেকগুলা লোক চলে আসতে পারে, বের করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, আনসার্টেনটি অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তো এগুলো দেখলাম আমরা একটা পার্সনের ক্ষেত্রে। উনি বলতে পারে যে আমার গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে যে বারেট ল কমপ্লিট করেছে তাকে তুমি আমার বুকস গুলা দিবা, ল বুকস গুলা। তাহলে এখানে উনি কিন্তু নাম বলে নাই, কিন্তু আমরা বের করতে পারবো যে কে বারেট ল কমপ্লিট করেছে, তাকে ওনার ল বুকস গুলা দেয়া হবে। এটাও করে। আচ্ছা, এখন কোন জায়গায় সবচেয়ে বেশি কমপ্লেক্সিটিটা অ্যারাইজ করে, যেটা নিয়ে আমাদের কোয়েশ্চেন আসে, সেটা হলো যে ওনার সেটলার যেটা করে যে তোমার ট্রাস্টিকে যখন ডিস্ট্রিবিউশন করতে বলে হচ্ছে প্রপার্টি, এটা পার্সনকে বলে না। দেখা যায় যে উনি একটা গ্রুপকে বলে প্রপার্টি ডিস্ট্রিবিউশন করার জন্য, ক্লাস অফ পিপলকে বলে। তখনই ভেজালটা লেগে যায়, মানে এখানে বেনিফিশিয়ারি বহুজন, এখানে বেনিফিশিয়ারি হচ্ছে বহুজন বেনিফিশিয়ারি, অনেক বেনিফিশিয়ারি। সেটলার ট্রাস্টিকে বললো 50,000 পাউন্ড আমি তোমাকে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লিভারপুলের, ইউনিভার্সিটি অফ লিভারপুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য। তাহলে দেখো এখানে তো ব্যক্তি আসলো না, ওই চার্লস আসলো না, যার অ্যাড্রেস, এসআরএন বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার বা যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, অথবা এখানে কিন্তু একটা ফরেন স্টুডেন্ট ওইভাবে আসলো না। কিন্তু এখানে বেনিফিশিয়ারি একজন না, এখানে হচ্ছে একটা গ্রুপ, লিভারপুল ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ঠিক আছে, লন্ডনের যারা জিউ তাদেরকে, ঠিক আছে, তাহলে লন্ডনের মধ্যে যারা জিউ তাদেরকে উনি দিতে বললো 50,000 পাউন্ড, তাহলে এটা ক্লাস। তাহলে আমরা ক্লাসটা
দিয়ে আমাদের প্রশ্ন আসে যে 1 million pound to the fan of ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব। তাহলে এটা একটা ক্লাস। কার ফ্যান? ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের ফ্যান। এটা হচ্ছে ইস্যু। তাহলে ক্লাসের কথা যখন এক্সামিনার বলবে তখন আমাদেরকে যেটা দেখতে হবে যে উনি আসলে ডিস্ট্রিবিউশন করার জন্য দায়িত্বটা দিয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে এটা যে ইজ দেয়ার এ ডিউটি টু ডিস্ট্রিবিউট, ইজ দেয়ার এ ডিউটি টু ডিস্ট্রিবিউট, ওনার উপর কি আসলে কোনো একটা দায়িত্ব আছে কিনা, ডিস্ট্রিবিউট করতেই হবে, ডিউটি দেওয়া আছে কিনা টু ডিস্ট্রিবিউট। যদি ডিউটি দেওয়া থাকে যে ডিস্ট্রিবিউশন করতেই হবে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ এটা একটা ট্রাস্ট, দেয়ার ইজ এ ডিউটি টু ডিস্ট্রিবিউট, তাহলে এটা একটা ট্রাস্ট। আর যদি এরকম হয় যে না দেয়ার ইজ নো ডিউটি টু ডিস্ট্রিবিউট, ওনাকে বলছে যে তুমি পারলে ডিস্ট্রিবিউশন করো, এটা তোমাকে আমি গিফট হিসেবে দিচ্ছি না, পারলে তুমি ডিস্ট্রিবিউশন করো, বাট না করলে এটা আবার আমাকে ফেরত দিয়ে দিও। অথবা উনি আবার বলে দেয় যে না করলে এটা আমার এমন একজন লোককে দিয়ে দিও যে আমার বাসার সামনে যে চার্চ আছে চার্চে দিয়ে দিও, এরকম ভাবে বলে দেয়। তো যদি উনি কোনো ডিউটি না থাকে, নো ডিউটি টু ডিস্ট্রিবিউট, ডিউটি দেয় নাই টু ডিস্ট্রিবিউট, কিন্তু একটা ক্লাসকে প্রপার্টি দিতে বলছে, মানে একটা ক্লাস অফ পিপল, গ্রুপ অফ পিপলকে নো ডিউটি ডিস্ট্রিবিউট, তাহলে এটা একটা পাওয়ার। এক্সাম্পল, এস টি কে বলতেছে যে 20,000 pounds to be given, 20,000 pounds to be given to my grandchildren। তাহলে গ্র্যান্ডচিলড্রেন হচ্ছে একটা ক্লাস অফ পিপল, একটা গ্রুপ অফ পিপল, আর 20,000 pounds টু বি গিভেন দিতে হবে, তাহলে এটি ট্রাস্ট। আর 30,000 pounds you may distribute among my grandchildren, among my grandchildren। মে কথাটা লেখা থাকলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ ওনারা তো মানে বলতেছে যে দিতে পারে, তুমি ডিস্ট্রিবিউশন করতে পারো গ্র্যান্ডচিলড্রেন। আর অন ডিফল্ট তুমি যদি আসলে না দাও, গিভ টু লোকাল সুইমিং ক্লাব। উনি সুইমিং করা পছন্দ করতো, বলো লোকাল সুইমিং ক্লাব, লোকাল সাইকেল ক্লাব, লোকাল চার্চ, না দিলে ওদেরকে দিয়ে দিও। তার মানে ওনার কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন নাই যে গ্র্যান্ড চিলড্রেনদেরকে দিতে হবে। কিন্তু যদি বলে যে 20,000 pounds on trust to T to be distributed among his grandchildren, তাহলে এটা একটা ট্রাস্ট। তাহলে গ্রুপ অফ পিপলকে যখন আমাদেরকে বলবে তখন আমরা প্রথমে দেখবো যে গ্রুপ অফ পিপলকে কি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিচ্ছে নাকি না বলতেছে হলো যে মানে ওনার ইচ্ছা, দিতে পারে নাও দিতে পারে। যদি ট্রাস্ট হয় তাহলে ফাইনাল প্রশ্ন, উনি কি অ্যামাউন্টটা বলে দিছে কিনা যে 20,000 পাউন্ড গ্র্যান্ড চিলড্রেনদেরকে দিতে হবে ইকুয়ালি, মানে সবাইকে সমান। তার মানে ওনার 10 জন গ্র্যান্ড চিলড্রেন আছে, তাহলে 20,000 পাউন্ড দিতে গেলে প্রত্যেককে 2,000 পাউন্ড করে দিতে হবে। তাহলে 2,000 ইন্টু তোমার 10, 20,000। উনি কি অ্যামাউন্টটা বলে দিচ্ছে, অথবা এমন কি বলতেছে কিনা যে 10 জন গ্র্যান্ড চিলড্রেনের মধ্যে যারা যাদের বয়স 20 বছরের নিচে, যাদের বয়স 20 বছরের নিচে তাদেরকে তুমি একটু বেশি দিবা, তাদেরকে তুমি 3,000 পাউন্ড করে দিবা, আর যাদের বয়স হচ্ছে 20 বছরের উপরে তাদেরকে 1,000 পাউন্ড করে দিবা। মানে যদি উনি অ্যামাউন্ট বলে দেয়, অ্যামাউন্ট বলে দিচ্ছে, অথবা উনি যদি বলে দেয় হচ্ছে অ্যামাউন্ট, অথবা যদি বলে দেয় হচ্ছে ইকুয়ালি, এই দুইটার যে কোনো একটা যদি বলা থাকে, টাকার অঙ্কটা বলা অথবা ইকুয়ালি বলা। ইকুয়ালি বলা মানে কিন্তু সবাইকে সমান দিতে হবে। তাহলে হচ্ছে কি যে এখানে আমাদের
ট্রাস্টি অ্যামাউন্ট ডিসাইড করতে পারতেছে না। টি ক্যানট ডিসাইড অ্যামাউন্ট, এবং অ্যামাউন্টটা কে ফিক্স করে দিয়েছে? অ্যামাউন্ট ইজ ফিক্সড বাই সেটলার। সেটলার আগে থেকে এমন, তাহলে এটাকে বলা হয় ফিক্সড ট্রাস্ট। তাহলে ফিক্সড ট্রাস্ট হচ্ছে কোনটা? যেখানে প্রপার্টি ডিস্ট্রিবিউশন করতে হবে, এই ব্যাপারে কোনো তোমার ট্রাস্টের কোনো ইচ্ছা নাই, অপশন নাই, প্লাস অ্যামাউন্টও আবার কোনো অপশন নাই, অ্যামাউন্টও সেটলার বলে দিছে, হয় ইকুয়ালি নাহলে একদম অ্যামাউন্ট উনি ইয়ে করে মানে ফিক্স করে দিয়েছে, তাহলে এটা হবে হচ্ছে ফিক্সড ট্রাস্ট। আর যদি এরকম ভাবে বলে যে সেটলার ট্রাস্টিকে বলতেছে 20,000 পাউন্ড তুমি যে ডিস্ট্রিবিউশন করবা অ্যামাং মাই গ্র্যান্ড চিলড্রেন, it is up to you as per your discretion, as per your discretion, as per your discretion, as you think fit, তুমি যেরকম মনে করো। তুমি আমার গ্র্যান্ড চিলড্রেনের মধ্যে কাউকে 5,000 দিলা, কাউকে 2,000 দিলা, কাউকে 10,000 দিলা, কাউকে 1,000 দিলা, অথবা একজনকে 20,000 দিয়ে দিলে, এটাও তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ডিসক্রিশনারি ট্রাস্ট। তাহলে ডিসক্রিশনারি ট্রাস্ট কেন ডিসক্রিশন? ডিসক্রিশন কিন্তু এই জন্য না যে তার দেওয়া না দেওয়ার ব্যাপারে তার ডিসক্রিশন আছে, তাকে দিতে হবে, কিন্তু তোমার অ্যামাউন্টটা সে ডিসাইড করতে পারবে। অ্যামাউন্ট ক্যান বি ডিসাইডেড বাই ট্রাস্টি। ট্রাস্টি অ্যামাউন্টটা ডিসাইড করতে পারবে, সে কম বেশি করতে পারবে। সে 10 জনের মধ্যে সে যদি মনে করে সে একজনকেও 20,000 পাউন্ড দিয়ে দিতে পারবে ঝামেলা কমানোর জন্য, অথবা দুজনকে 10,000 10,000, অথবা সে 5 জনের মধ্যে দিল, বাকি 5 জনের কিছুই দিল না, এটাও সে করতে পারবে, কারণ তাকে তো ফুল ডিসক্রিশন দিয়ে দিচ্ছে। কিন্তু যদি ফিক্সড ট্রাস্ট হয়, তাহলে যেভাবে সেটলার বলেছে ঠিক সেইভাবে দিতে হবে। ঠিক আছে, আর যদি কোনো ডিউটি না থাকে টু ডিস্ট্রিবিউট, বলতেছে যে তুমি যদি মনে করো তোমার পক্ষে যদি সম্ভব হয়, কারণ এখন অবরোধ হরতাল চলতেছে, 20,000 পাউন্ড দিলাম, যদি তুমি মনে করো যে তোমার কোনো ঝামেলা হবে না, তাদের বাসায় গিয়ে দিয়ে এসো। আর যদি মনে করে দিবা না, অসুবিধা নাই, তুমি একটা মসজিদের মধ্যে 20,000 পাউন্ড দিয়ে দিও, এটা হচ্ছে পাওয়ার। তাহলে সাদিয়া যেটা বললো, এটাকে বলা হয় হচ্ছে তাকে একটা পাওয়ার দিচ্ছে যে সে অ্যাপয়েন্ট করতে পারে হচ্ছে বেনিফিশিয়ারি, এই জন্য এটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাপয়েন্টিং বেনিফিশিয়ারি। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে সার্টেনটি অফ অবজেক্ট বলতে বোঝাচ্ছে বেনিফিশিয়ারি সার্টেন হইতে হবে। এখানে যদি একটা পার্টিকুলার পার্সনের নাম বলা থাকে, তাহলে অ্যাড্রেস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা ডেট অফ বার্থ বা পাসপোর্ট নাম্বার বললে এটা আইডেন্টিফাই করাটা ইজি হবে, আদারওয়াইজ এটা আনসার্টেন হয়ে যেতে পারে। আর যদি বেনিফিশিয়ারি কোনো একটা ডেসক্রিপশন দিয়ে আইডেন্টিফাই করার কথা বলে, তাহলে ডেসক্রিপশনটা এরকম হতে হবে যেটা দিয়ে আমরা তাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। ডেসক্রিপশনটা ভেগুলোতে আইডেন্টিফাই করা যাবে না। আর যদি ক্লাস অফ পিপল হয়, তাহলে আমাদের মাথায় আসবে হচ্ছে যে এটা কোনটার মধ্যে পড়বে। প্রথম ধাপে আমরা দেখব যে এটা কি ট্রাস্ট নাকি না এটা একটা পাওয়ার। ইজ দেয়ার এ ডিউটি টু ডিস্ট্রিবিউট? যদি ডিউটি টু ডিস্ট্রিবিউট থাকে তাহলে এটা ট্রাস্ট, আর নো ডিউটি টু ডিস্ট্রিবিউট যদি হয় তাহলে এটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। আর যদি ট্রাস্ট হয় তাহলে অ্যামাউন্টটা কি ফিক্স করে দিয়েছে কিনা হচ্ছে সেটলার। যদি অ্যামাউন্টও সেটলার ফিক্স করে দিয়ে থাকে, অ্যামাউন্টও যদি সেটলার ফিক্স করে দিয়ে থাকে, তখন এটা হয়ে যাবে হচ্ছে ফিক্সড ট্রাস্ট। ফিক্সড ট্রাস্ট বোঝার উপায় হচ্ছে উনি দুইটা জিনিস ইউজ করতে পারে, ইকুয়ালি অথবা অ্যামাউন্ট বলে দিতে পারে। আর ডিসক্রিশনারি ট্রাস্ট মানে হচ্ছে উনি আমাদের ট্রাস্টিকে বলে দিচ্ছে যে অ্যাজ পার ইউর ডিসক্রিশন অথবা অ্যাজ ইউ থিঙ্ক ফিট, এই ধরনের কিছু।
আচ্ছা, কেউ শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে সুভা? আচ্ছা, এখন শোনা যায়? হানজালা, নূর। ওকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন তাহলে এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা প্রোগ্রেস করি। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের দেখা হয়েছে। এখন আমরা পরের পার্টে চলে যাই। আমরা এখন সার্টেনিটি অফ অবজেক্ট অর বেনিফিশিয়ারি পার্টে গেলে আমাদের প্রথমে হচ্ছে the certainty of object relates to identifying the beneficiary of a trust. Every trust must satisfy this requirement. শুধু একটা এক্সেপশন আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো চ্যারিটেবল ট্রাস্ট পড়ার সময়, যে চ্যারিটেবল ট্রাস্টে বেনিফিশিয়ারি থাকা লাগে না। এখানে একজন ফিকটিশিয়াস বেনিফিশিয়ারি ধরে নেওয়া হয় অ্যাটর্নি জেনারেল অথবা চ্যারিটি কমিশনারকে। এটা আমাদের এখনকার দেখার বিষয় না। প্রত্যেকটা ট্রাস্টেই বেনিফিশিয়ারি থাকতে হবে। আর ইফ দ্য ট্রাস্ট ফেলস ফর দ্য ল্যাক অফ অবজেক্টস, তাহলে দেয়ার ইজ এ রেজাল্টিং ট্রাস্ট হয়ে যায়, সেটলারের কাছে প্রপার্টিটা আবার ব্যাক করে চলে আসে। আচ্ছা, the crucial that objects of a trust be defined with sufficient certainty, যে যারা অবজেক্ট হবে, যারা বেনিফিশিয়ারি হবে, তাদেরকে অবশ্যই ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। নাহলে তো আমরা দেখলাম যখন বলছে যে ফরেন স্টুডেন্ট অফ এ স্কুল, এখন ফরেন স্টুডেন্ট অফ এ স্কুল মানে কোন দেশের? এখানে যদি মাল্টিপল ফরেন স্টুডেন্ট থাকে, তাহলে সাফিসিয়েন্ট সার্টেনটি না হওয়ার জন্য ট্রাস্টটা ফেল করে যেতে পারে। এবং এই সার্টেনটিটা দরকার হচ্ছে দুজনের সুবিধার জন্য। একটা হচ্ছে ট্রাস্টির সুবিধার জন্য, আরেকজন হচ্ছে কোর্টের সুবিধার জন্য। তারা যেন বুঝতে পারে যে কাকে প্রপার্টি দিতে হবে অথবা কাকে প্রপার্টি দিতে হবে না। টু হুম দ্য প্রপার্টি শুড বি গিভেন অ্যান্ড শুড নট বি গিভেন। এখন সার্টেনটির ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সার্টেনটি অফ অবজেক্টের ক্ষেত্রে, যে কনসেপচুয়াল সার্টেনটি, এভিডেন্সিয়াল সার্টেনটি, অ্যাসার্টেমিলিটি, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটি। কনসেপচুয়াল সার্টেনটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সেটলার যদি ট্রাস্টিকে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন করতে বলে, গ্রুপ অফ পিপলের মধ্যে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন করতে বলে, তাহলে এই গ্রুপ অফ পিপল কে ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা উনি ব্যবহার করেছে, এই ওয়ার্ডটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, কনসেপচুয়ালি সার্টেন হতে হবে। তার মানে সেটলার যদি ট্রাস্টিকে বললো এরকম যে 90,000 pounds will be held on trust by the trustee for the sincere students of University of Bristol. এখন এখানে আমরা বুঝতে পারতেছি গ্রুপ অফ পিপল হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের স্টুডেন্ট। কিন্তু এখানে যে ক্লাসটাকে আইডেন্টিফাই করার জন্য, এখানে ধরো ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের স্টুডেন্ট আমরা ধরে নিচ্ছি যে 60,000 স্টুডেন্ট আছে, কিন্তু উনি এই বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করার জন্য
যে ওয়ার্ডটা ব্যবহার করেছে উনি বলতেছে যে সিনসিয়ার স্টুডেন্টস হতে হবে। এখন সিনসিয়ার স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, এটা এই সিনসিয়ার যে টার্ম, এটা বোঝাটা খুব ডিফিকাল্ট যে উনি সিনসিয়ার বলতে কি মিন করতেছে এখানে। সিনসিয়ার মিনস রেগুলার হোমওয়ার্ক করাটা সিনসিয়ার, না রিসার্চ করাটা সিনসিয়ার, ভালো রেজাল্ট করাটা সিনসিয়ার, নাকি না তোমার মানে সিনিয়রদেরকে রেসপেক্ট করার দিক থেকে সে সিনসিয়ার, মানে কোন দিক থেকে সিনসিয়ার, এটা কনসেপচুয়ালি আনসার্টেন। উনি যদি বলতো 90,000 পাউন্ডস দিতে হবে ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের 60,000 স্টুডেন্টসদের মধ্য থেকে যারা হচ্ছে 6 ফিট টল, তাহলে এটা কনসেপচুয়ালি সার্টেন যে 60,000 স্টুডেন্টের মধ্যে তোমার যারা 6 ফিট টল তাদেরকে দিতে বলেছে, ইট ইজ কনসেপচুয়ালি সার্টেন। 60,000 স্টুডেন্টের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে তাদেরকে ডিস্ট্রিবিউশন করতে বললো, কনসেপচুয়ালি সার্টেন। তাহলে আমাদেরকে দেখতে হবে যেই ক্লাসটাকে প্রপার্টিটা দিতে বলেছে ওই ক্লাসটা ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা উনি ব্যবহার করেছে সেটলার, এটা কি আমরা সাবজেক্টিভলি জিনিসটাকে মানে ডিফাইন করতে হবে, তাহলে এটা আনসার্টেন। কারণ সাবজেক্টিভলি মানে কি সেটলার নিজে এটার মিনিং জানে, অন্য কেউ জানে না, তাহলে ইট ইজ কনসেপচুয়ালি আনসার্টেন। আর যেটার মিনিং, যে ওয়ার্ডটা উনি ব্যবহার করেছে এটা অবজেক্টিভলি এটার মিনিং বের করা যাবে। যেমন উনি যদি বলে যে তোমার ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের 60,000 স্টুডেন্টস এর মধ্যে যারা আসছে হচ্ছে ফ্রম চায়না, কনসেপচুয়ালি সার্টেন, যারা চায়নার স্টুডেন্টস, ক্লিয়ার? তো এটাকে বলা হয় হচ্ছে কনসেপচুয়াল সার্টেনটি। তাহলে কনসেপচুয়াল সার্টেনটি বলতে যেটা বোঝাচ্ছে, দ্য ক্লাস মাস্ট বি কনসেপচুয়ালি সার্টেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এখানের মধ্যে এভিডেন্সিয়াল আনসার্টেনটি। আজকে কি শুনতে অসুবিধা হচ্ছে অনেকের ঘটনা কি, আবার অনেকের তো হচ্ছে না সমস্যাটা। নেটওয়ার্ক কি স্লো, কি মানে আজকে কি সব জায়গায় নেটওয়ার্ক স্লো এরকম কিছু? বলো কি? সাদিয়া তো বলতেছে যে শুধু কয়েকজনের সমস্যা হচ্ছে, সবার জায়গায় নাকি সমস্যা হচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে তাদেরকে পরে রেকর্ডিংটা দিয়ে দিতে বলবো তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে একটু জানাই দিও যে আমরা রেকর্ডিংটা পরবর্তীতে কুইকলি দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি এভিডেন্সিয়াল সার্টেনটি বলতে কি বোঝায়। এখন এভিডেন্সিয়াল সার্টেনটি বলতে যেটা বোঝায় যে সেটলার যখন বলল 90,000 পাউন্ডস দেওয়ার জন্য টু ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের 60,000 স্টুডেন্টদের মধ্যে, এখন আমরা তো দেখলাম ইট ইজ কনসেপচুয়ালি সার্টেন। কিভাবে? ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের স্টুডেন্ট এবং কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি, যেটাই উনি বলুক। এভিডেন্সিয়াল সার্টেনটি বলতে যেটা বোঝাচ্ছে যে এটা একটা লিস্ট কি করা যাবে কিনা। ধরো যে ইউনিভার্সিটি অফ লন্ডনের কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস, এটাকে বলে এভিডেন্সিয়াল সার্টেনটি। যে এভিডেন্স আছে কিনা যে কারা বেনিফিশিয়ারি হতে পারে, এক্সটেন্ট টু হুইচ দ্য এভিডেন্স অ্যাভেলেবল
enable specific person to be identified as members of those classes. তাহলে আমরা এটা তো অবশ্যই এভিডেন্সিয়ালি সার্টেন হবে, কারণ কি যে আমরা এটা বের করতে পারবো একটা বেনিফিশিয়ারি তারাই হবে যারা ইউনিভার্সিটি ব্রিস্টলের হতে হবে এবং যারা হবে হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আইডি কার্ড থেকে আমরা বের করতে পারবো যে কারা কারা কারেন্ট স্টুডেন্ট। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এভিডেন্সিয়াল আনসার্টেনটিটা মানে কিওর করা যাচ্ছে। কনসেপচুয়ালও সার্টেন, এভিডেন্সিয়ালও সার্টেন। অ্যাসার্টেনেবিলিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারি কে কোথায় আছে এটাকে বলা হয় অ্যাসার্টেনেবল কিনা। whereabouts or continued existence of the beneficiary. আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবল বলতে বোঝাচ্ছে যে বেনিফিশিয়ারির নাম্বারটা কি অনেক বড় কিনা, যাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে একটা ট্রাস্ট সার্টেনটি অফ অবজেক্ট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার জন্য এটা অবশ্যই কনসেপচুয়ালি সার্টেন হতে হবে, এভিডেন্সিয়ালি সার্টেন হতে হবে, বেনিফিশিয়ারি অ্যাসার্টেনেবল হতে হবে, মানে যাদেরকে খুঁজে বের করা যাচ্ছে, এবং এটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভলি ওয়ার্কেবল হতে হবে। হাউএভার অ্যাসার্টেনেবল রিকোয়ারমেন্টটা এখন খুব লিবারেল ভাবে অ্যাপ্লাই করা হয়। তাহলে ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, মনে হয় যে আমাদের এই তিনটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপরে আমি একটু আলাদা করে বলে দিই যে ফিক্সড ট্রাস্ট তুমি কিভাবে বুঝবা। ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে টি হ্যাজ এ ডিউটি টু ডিস্ট্রিবিউট, টিকে ডিস্ট্রিবিউট করতে হবে। এস ফিক্সড the amount also. ঠিক আছে? তাহলে ট্রাস্টিকে ডিস্ট্রিবিউশন করতে হবে এবং এস মানে কি সেটলার অ্যামাউন্টও ফিক্স করে দিয়েছে। হাউ টু আইডেন্টিফাই ইন এক্সাম কোয়েশ্চেন, কিভাবে আমরা বুঝবো? আমরা যদি দেখি লেখা আছে হচ্ছে যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করার জন্য, অথবা যদি আমরা দেখি যে অ্যামাউন্ট অফ মানি বলে দিয়েছে, তখন আমরা ধরে নিব যে এটা হচ্ছে ফিক্সড ট্রাস্ট। তাহলে বইয়ের ভাষায় ডেফিনেশনটা এইভাবে আসবে, বেনিফিশিয়াল ইন্টারেস্ট, এই যে তোমার অ্যামাউন্টটা যেটা আন্ডার এ ফিক্সড ট্রাস্ট আর অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ ফিক্সড, মানে ফিক্সড কে করে দিয়েছে সেটলার, which means that the share of the property the beneficiary receive is defined by the terms of the trust. ওই যে আগে থেকেই বলা থাকবে যে কে কত টাকা পাবে। ডিসক্রিশনারি ট্রাস্ট জিনিসটা কি? টি has a duty to distribute, টি এর একটা ডিউটি থাকবে ডিস্ট্রিবিউশন করার, বাট amount can be decided by T as he thinks fit. সে নিজেই অ্যামাউন্টটা ডিসাইড করতে পারবে। তাহলে টি এর একটা ডিউটি আছে টু ডিস্ট্রিবিউট, বাট অ্যামাউন্টটা সেটলার ফিক্স করে দেয় না, ওর তার উপর ছেড়ে দিয়েছে। তাহলে ডিসক্রিশনারি ট্রাস্ট হচ্ছে কি এখানে যে মানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার একটা ডিসক্রিশন আছে। তাহলে কোনো পার্সনই প্রপার্টিটা পাবে না আনলেস আমাদের এই ট্রাস্টি তার ডিসক্রিশনটা অ্যাপ্লাই করে নিজে থেকে সে অ্যামাউন্টটা ডিসাইড করে। সে ইকুয়ালিও দিতে পারে, সে আনইকুয়ালিও দিতে পারে, সে একজনকেও পুরোটা দিয়ে দিতে পারে। আর পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে যেখানে আমরা বলবো যে এখানে তোমার ডোনি হ্যাজ নো ডিউটি টু ডিস্ট্রিবিউট, তার কোনো দায়িত্ব নাই যে ডিস্ট্রিবিউশন করতে হবে।
ইফ হি ডিসাইডস টু ডিস্ট্রিবিউট, সে যদি মনে করে আচ্ছা ঠিক আছে আমাকে যেহেতু বলছে আমি পারলে যদি ডিস্ট্রিবিউশন করি, ইফ হি ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট, amount can be decided by him. Amount can be decided by him. তাহলে সেটলার ট্রাস্টিকে 10,000 ব্ল্যাঙ্কেট দিয়ে বলল যে তুমি চাইলে রংপুরের যেখানে অনেক বেশি শীত পড়েছে সেখানে তুমি চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারো গরিব মানুষের মধ্যে, আর যদি না চাও তাহলে এই 10,000 কম্বল বা 5,000 কম্বল তুমি একটা মসজিদে দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। এখন সে যদি মনে করে আচ্ছা দিবে, তাহলে সে রংপুরে গিয়ে এখন কিভাবে ডিস্ট্রিবিউশন করবে? প্রত্যেকটা পার্সনকে একটা করে দিবে, না 5টা করে দিবে, না 10টা করে দিবে, হ্যাঁ, নাকি না তোমার 5টা স্কুলে সে সমানভাবে দিয়ে দিবে, এটা তার তোমার ইচ্ছা। তাহলে এখানে আমরা দেখলাম আমাদের এই তিনটার মধ্যে ডিফারেন্স কি কি। তাহলে ও তো লেখাও আছে এখানে, তোমাদের জন্য আরো সুবিধা হবে, আমি তো গ্রুপে দিয়ে দিব। অব্লিগেশন টু ডিস্ট্রিবিউট, অ্যামাউন্ট ইজ অলসো ফিক্সড বাই সেটলার। Obligation to distribute, amount will be decided by trustee. No obligation to distribute. But if the fiduciary অথবা ডোনি যদি ডিসাইড করে ডিস্ট্রিবিউশন করবে, তাহলে অ্যামাউন্টও আবার সে ডিসাইড করবে। তাহলে আমাদের পরীক্ষায় যদি এক্সামিনার দেয় হচ্ছে গিয়ে ফিক্সড ট্রাস্ট, তাহলে আমরা ফিক্সড ট্রাস্টের জন্য যে টেস্ট আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। ফিক্সড ট্রাস্টের জন্য দেয়ার ইজ এ টেস্ট, ডিসক্রিশনারি ট্রাস্টের জন্য দেয়ার ইজ অ্যানাদার টেস্ট, আবার পাওয়ারের জন্য দেয়ার ইজ অ্যানাদার টেস্ট। কিন্তু তোমার আইডেন্টিফাই করাটা যেন সমস্যা না হয়। আর ট্রাস্ট এবং পাওয়ারের মধ্যে যে ডিফারেন্স, এটা তো তুমি বুঝতে পারছো যে ট্রাস্টে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্বটা থাকে, যেটা পাওয়ারে থাকে না। পাওয়ারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করাটাই হচ্ছে ঐচ্ছিক, ডিস্ট্রিবিউশন করাটাই হচ্ছে তার নিজের সিদ্ধান্ত, সে ডিস্ট্রিবিউশন করতে পারে নাও করতে পারে। যদি একটা ট্রাস্ট হয়, ইফ ইট ইজ এ ট্রাস্ট, এটা ফিক্সড ট্রাস্ট হোক বা ডিসক্রিশনারি ট্রাস্ট হোক, বেনিফিশিয়ারি যদি কোর্টে যায়, কোর্ট বলবে যে ট্রাস্টি তুমি ডিস্ট্রিবিউশন করো, তোমাকে অবশ্যই বেনিফিশিয়ারিকে ডিস্ট্রিবিউশন করতে হবে। ফিক্সড ট্রাস্ট হলে ইকুয়াল, মানে যেভাবে বলছে ঠিক সেভাবে সেটলার, আর ডিসক্রিশনারি ট্রাস্ট হলে তোমার ডিসক্রিশন অনুযায়ী, বাট তোমাকে ডিস্ট্রিবিউশন করা থেকে কোনো রেহাই নাই। তাহলে ট্রাস্ট হলে বেনিফিশিয়ারিরা ট্রাস্টিকে সু করতে পারবে, ফিক্সড ট্রাস্ট হলে সব বেনিফিশিয়ারি সু করে ইকুয়াল ভাবে নিয়ে নিবে, আর ডিসক্রিশনারি ট্রাস্ট হলে সবাই মিলে ফোর্স করতে পারবে তুমি ডিস্ট্রিবিউশন করো, অ্যামাউন্টটা তুমি ডিসাইড করো, কিন্তু ইউ মাস্ট ডিস্ট্রিবিউট, এটার ব্যাপারে তো তোমার কোনো ডিসক্রিশন নাই। কিন্তু যদি এটা পাওয়ার হয়, ইফ ইট ইজ এ পাওয়ার, সেটলার যদি পাওয়ার দেয় হচ্ছে টু দ্য ফাইডুশিয়ারি, টু দ্য ডোনি, ফাইডুশিয়ারি অথবা ডোনিকে যদি সে পাওয়ারটা দেয়, পাওয়ারটা এক্সারসাইজ করবে কিনা এটা তার ইচ্ছা। তার মানে কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারবে না, বেনিফিশিয়ারিরা চাইলে কোনো মামলা করতে পারবে না, কারণ কোর্ট বলবে যে এটা তো পাওয়ার, এটা তো তাকে মানে ট্রাস্ট করে নাই, সুতরাং তুমি কেন কোর্টে আসছো? তার পাওয়ার হলে বেনিফিশিয়ারিরা কোর্টে গেলে কোনো লাভ নাই, কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু এনফোর্স এ পাওয়ার। ঠিক আছে, শুধুমাত্র পাওয়ারটা যদি ফাইডুশিয়ারি নেচারের পাওয়ার হয়, এখানে তার 2-3টা ডিউটি আছে এবং ওইখানে তাকে এটা ফুলফিল করতে হবে। যেমন ধরো যে এখানে যে পাওয়ারটা তাকে দেওয়া হয়েছিল যে কম্বল দেওয়ার জন্য, যে 10,000 কম্বল দিয়ে বলল যে রংপুরের গরিব মানুষকে চাইলে সে দিতে পারে, সে যদি কোনোভাবে হরতাল অবরোধ মানে তোমার অ্যাভয়েড করে যেতে পারে তাহলে যেন সে দিয়ে দেয়। তো এখন সে গেল ধরো রংপুরে দেওয়ার জন্য, এখন গিয়ে সে কিভাবে দিবে? তাকে তো বলছে যে রংপুরের গরিব মানুষদেরকে দেওয়ার জন্য, এখন সে রংপুরে গিয়ে রংপুরের এমপির কাছে উনি কম্বল দিয়ে আসছে। তো এখন এটা তো হতে পারে না, এটা তো পাওয়ারের ব্রিচ, তখন তার বিরুদ্ধে মামলা করতে পারবে। মানে এটা তো পাওয়ার বলছে যে এক্সারসাইজ করার জন্য হচ্ছে কাদের জন্য, যদি সে বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে পাওয়ার যদি এক্সারসাইজ করে রংফুলি, তখন তার এগেইনস্ট অ্যাকশন আনা যাবে। বাট প্রপার্টি ডিস্ট্রিবিউশন করার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন আনা যাবে না।
হ্যাঁ, বেনিফিশিয়ারি সু করতে পারবে আন্ডার এ ডিসক্রিশনারি ট্রাস্ট। বেনিফিশিয়ারিরা একজোট হয়ে বলতে পারবে যে আমরা ট্রাস্টিকে সু করব, বাট অ্যামাউন্ট ক্লেম করতে পারবে না, কারণ অ্যামাউন্টটা তো ট্রাস্টি ডিসাইড করবে। অ্যামাউন্ট শুধুমাত্র ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রেই একদম পার্টিকুলার অ্যামাউন্ট চাইতে পারবে, আর ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে সু করতে পারবে, বাট অ্যামাউন্ট তো ট্রাস্টি ডিসাইড করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে একটা ডিসক্রিশনারি ট্রাস্ট আর হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা আমরা দেখলাম যে ডিসক্রিশনারি ট্রাস্ট এবং পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটা আছে সিমিলারিটি, আরেকটা আছে হচ্ছে ডিফারেন্স। ডিসক্রিশনারি ট্রাস্ট এবং পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সিমিলারিটি হচ্ছে যে এই দুই জায়গাতেই তোমার কাকে কত টাকা দিবে, তোমার ট্রাস্ট প্রপার্টির মধ্য থেকে কোন বেনিফিশিয়ারিকে কতটুকু দিবে, এই দুইটার মধ্যেই তার ডিসক্রিশন আছে। এই দুইটার মধ্যেই তাদের এই ক্ষমতাটা দেওয়া আছে। পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও পাওয়ারটা এক্সারসাইজ করলে অ্যামাউন্ট সে ডিসাইড করতে পারে, আবার ডিসক্রিশনারি ট্রাস্টেও অ্যামাউন্টটা ডিসাইড করতে, এটা হচ্ছে সিমিলারিটি। তাহলে অ্যামাউন্ট ক্যান বি ডিসাইডেড বাই ট্রাস্টি অর ওই ফাইডুশিয়ারি বা ডোনি। আর দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ডিসক্রিশনারি ট্রাস্টে ডিউটি আছে টু ডিস্ট্রিবিউট, কিন্তু পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নো ডিউটি টু ডিস্ট্রিবিউট। ঠিক আছে? আর 3 নাম্বার আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে, তাহলে 1 নাম্বার ডিফারেন্স মানে এটা একটা দেখলাম, আরেকটা ডিফারেন্স আছে, সিমিলারিটি একটা, ডিফারেন্স আরেকটা ডিফারেন্স হচ্ছে কি, যে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের যারা বেনিফিশিয়ারি তারা ফাইডুশিয়ারির বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ ডিস্ট্রিবিউশনারি তো তার কোনো দায়িত্ব নাই, কিন্তু ডিসক্রিশনারি ট্রাস্টের বেনিফিশিয়ারিরা ট্রাস্টের বিরুদ্ধে মামলা করতে পারবে। তাহলে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়ারি cannot bring action, বেনিফিশিয়ারি কোনো মামলা করতে পারবে না, কিন্তু ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে বেনিফিশিয়ারি ক্যান ব্রিং অ্যাকশন এগেইনস্ট, এখানে কোনো আনতে পারবে না হচ্ছে এগেইনস্ট ফাইডুশিয়ারি, আর এখানে অ্যাকশন আনতে পারবে হচ্ছে এগেইনস্ট তোমার ট্রাস্টি। তাহলে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট ইজ হোয়ার এ ডোনার গিভস দ্য পার্সন, ওই যে 10,000 কম্বল দিল, donee of the power authority to act in respect of certain property. আর ডিসক্রিশনারি ট্রাস্টে ইজ হোয়ার এ ডোনি অফ, তোমার এটা, আচ্ছা এটা গেল। আর ডিসক্রিশনারি ট্রাস্টে কি হয় সেটা তো আমরা দেখলাম। আচ্ছা, এখন ডোনি অফ দ্য পাওয়ারকে যে পাওয়ারটা দেওয়া হয় টু ডিস্ট্রিবিউট টু সার্টেন ক্লাস অফ বেনিফিশিয়ারিজ, হাউএভার যেহেতু ডিস্ট্রিবিউশন করাটা তার ইচ্ছা, নাও সে করতে পারে, এটা তো তার কোনো নো ডিউটি টু ডিস্ট্রিবিউট। ইফ হি অর শি ডাজ নট এক্সারসাইজ দ্য পাওয়ার, দেন প্রপার্টি উইল গো ব্যাক টু দ্য ডোনার। প্রপার্টিটা ওই 10,000 কম্বল কার কাছে চলে আসবে? ডোনারের কাছে চলে আসবে। অথবা অনেক সময় উনি বলে দেয় যে আমার কাছে দেওয়ার দরকার নাই, তুমি এটা তোমার একটা স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে দিবা অথবা হেডমাস্টারকে দিয়ে দিবা, উনি ডিস্ট্রিবিউশন করবে। তাহলে ইনস্টেড অফ প্রপার্টি রেজাল্টিং টু দ্য ডোনার মে ডাইরেক্ট দ্য প্রপার্টি উইল গো টু এ স্পেসিফাইড পার্সন ইন ডিফল্ট। তুমি পাওয়ারটা এক্সারসাইজ না করলে ওই আমি যার কথা বলে দিচ্ছি তাকে তুমি দিয়ে দিও, এটাকে বলা হয় বেনিফিশিয়ারি ইন ডিফল্ট। তাহলে অনেক অনেক সেটলার আছে যে উনি পাওয়ার ক্রিয়েট করে, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, কারোর উপরে এরকম দায়িত্ব দিয়ে দিতে চায় না, কারণ ট্রাস্ট হলে তো তাকে দায়িত্ব নিয়ে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন করতে হবে। সবচেয়ে দায়িত্ব বেশি হচ্ছে ফিক্সড ট্রাস্টে, কারণ এখানে ডিস্ট্রিবিউশন করতে হবে
এবং ওই বেনিফিশিয়ারিদের মধ্যে একদম ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, অথবা সেটলার যে অ্যামাউন্ট বলে দিছে ওই অনুযায়ী করতে হবে। এখানে একটু সুবিধা আছে, ডিস্ট্রিবিউশন করতে হবে বাট বেনিফিশিয়ারির মধ্যে সে সিলেক্টেড কয়েকজনকে দিয়ে দিলেই চলবে। আর এটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, কারণ এখানে ডিস্ট্রিবিউশনেরও দায়িত্ব নাই। ডিস্ট্রিবিউশন না করলে হয় সে এই সেটলারের কাছে ফেরত দিয়ে দিল, অথবা সেটলার বলছে যে তার তার অবর্তমানে যাকে দেওয়ার জন্য তাকে সে পৌঁছাই দিল। তাহলে ডিস্টিংশনটা তো আর আমরা রিপিট করার প্রয়োজন নেই। হ্যাঁ, বেনিফিশিয়ারি এন্ড ডিফল্টটা উনি ডকুমেন্টের মধ্যে বলে দিতে পারে, আর যদি না বলে দেয়, উনি যদি বেনিফিশিয়ারি এন্ড ডিফল্ট মানে এই লাইনটা যদি না বলে দেয়, এটা যদি উনি না বলে দেয়, তাহলে তো উনি সেটলারের কাছে আবার ফেরত দিয়ে দিবে। 10,000 কম্বল সেটলারের বাসায় এসে ফেরত দিয়ে চলে যাবে। আর যদি বলে দেয় যে না, এটা না দিলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে রংপুরের ডিসি কে তুমি 10,000 কম্বল দিয়ে দিবা, ডিসি সাহেব তখন বুঝে কাকে দিবে না দিবে দেখবে, তাহলে ওই অনুযায়ী উনি এই কাজটা করবে। তাহলে জেনারেলি ট্রাস্ট ডকুমেন্টের মধ্যে বলে দেয় যে পাওয়ারটা এক্সারসাইজ না করলে অন ডিফল্ট কাকে দেওয়ার জন্য এটা বলে দেওয়া থাকে যে 10,000 বুকস টু ইউ, মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ ইট টু দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, আর যদি না দিতে চাও তাহলে গিভ দ্য বুকস টু দ্য লাইব্রেরি। যদি তুমি স্টুডেন্টদেরকে না দিতে চাইলে লাইব্রেরিতে ডোনেট করে দিও। তাহলে ডিস্টিংশন তো 3টা হয়ে গেল। আমরা ডিস্টিংশন গুলা এখন বুঝতে তোমার একদমই সমস্যা হবে না, কারণ ডিসক্রিশনারি ট্রাস্টের ডিস্ট্রিবিউশন করতে হবে, পাওয়ারের ক্ষেত্রে এরকম কোনো ডিউটি নাই। পাওয়ারের ক্ষেত্রে পাওয়ারটা এক্সারসাইজ না করলে এটা ফেরত চলে আসবে টু দা সেটলার, অথবা যদি ডিফল্টের কথা বলা থাকে তাহলে ডিফল্টে দিয়ে দিতে হবে। আর ডিসক্রিশনারি ট্রাস্টে তো এরকম কোনো সুযোগ নাই, ডিসক্রিশনারি ট্রাস্টে প্রপার্টি ডিস্ট্রিবিউশন তাকে করতেই হবে। ডিসক্রিশনারি ট্রাস্টে যারা বেনিফিশিয়ারি তারা একত্রিত হয়ে সেটলারের বিরুদ্ধে মানে ট্রাস্টের বিরুদ্ধে মামলা করতে পারবে ডিসক্রিশনারি ট্রাস্টে। বলে আপনি ডিস্ট্রিবিউশন করছেন না কেন, আপনাকে তো অবশ্যই আপনার কাজটা কমপ্লিট করতে হবে, ডিসচার্জ করতে হবে আপনার ডিউটি। হ্যাঁ, আপনি কাকে কত টাকা দিবেন এটা আপনার ইচ্ছা, আমরা 20 জন বেনিফিশিয়ারি আছি, আমাদের মধ্যে দিতে হবে এটা তো ঠিক, কিন্তু কাকে কত টাকা দিবেন এটা আপনার ইচ্ছা। কিন্তু পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা চাইলেও সম্মিলিতভাবে কোনো মামলা করতে পারবে না, কারণ পাওয়ার এক্সারসাইজ করবে কিনা এটাই তো ওনার ইচ্ছা, উনি তো পাওয়ার এক্সারসাইজ নাও করতে পারে। তাহলে যেই জিনিসটা আমরা মুখে ডিসকাস করেছিলাম একটু আগে ওরালি, এটা আমাদের এখানে রিটেন ফরম্যাটেও দেওয়া আছে। এখন এই যে পাওয়ার যে জিনিসটা, পাওয়ারটা হতে পারে হচ্ছে পার্সোনাল পাওয়ার, পাওয়ারটা হতে পারে ফাইডুশিয়ারি পাওয়ার। অনেক সময় যেটা দেখা যায় হাজবেন্ড মারা যাওয়ার আগে তার ওয়াইফকে বলে দিয়ে যায় যে তোমাকে আমি 60,000 পাউন্ড দিচ্ছি, তুমি যদি মনে করো যে এই 60,000 পাউন্ড তুমি আমার ভাই বোনদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবা, আর যদি না করো তাহলে তুমি এটা লোকাল স্পোর্টস কমপ্লেক্সে দিয়ে দিও। তাহলে এটাকে বলা হয় পার্সোনাল পাওয়ার। তাহলে পার্সোনাল পাওয়ার হচ্ছে একটা লোক তার ওয়াইফকে দিতে পারে, তার আত্মীয় স্বজনকে দিতে পারে, তার ফ্রেন্ডকে দিতে পারে ইন পার্সোনাল ক্যাপাসিটি। ঠিক আছে, পার্সোনাল পাওয়ার যদি দেয় তাহলে ওনার চিন্তাও করার দরকার নেই যে উনি দিবে কিনা, উনি ডাইরেক্ট গিয়ে স্পোর্টস কমপ্লেক্সে টাকা দিয়ে আসলেই হবে, ওনার এরকম কোনো ডিউটি নাই পাওয়ার ট্যাক্সে, কারণ এটাকে জাস্ট ওনাকে একটা রিকোয়েস্ট করছে ফর্মালি, উনি না দিলে উনি সরাসরি ভাবে ওই অন ডিফল্ট যাকে দেওয়ার কথা বলছে তাকে দিয়ে দিবে, অথবা ফাদারের যারা উইলের মধ্যে যারা এক্সিকিউটর আছে মানে তার যারা ট্রাস্টি তাদেরকে দিয়ে দিবে যে না আমি পাওয়ারটা এক্সারসাইজ করতে আগ্রহী না, আমারও তো সময় নেই, কারণ কারো তো সময় আছে যে পাওয়ারটা এক্সারসাইজ করবে, পাওয়ার এক্সারসাইজ করতে গেলে তো সময় দিতে হবে এটার পিছনে। তাহলে দেয়ার ইজ নট ইভেন এ ডিউটি টু কনসিডার এক্সারসাইজিং দ্য পাওয়ার। কিন্তু পাওয়ারটা যদি ফাইডুশিয়ারি পাওয়ার হয়, যেমন ধরো যে
এরকম যদি হয়, সেটা হচ্ছে শেল লিমিটেড একটা কোম্পানি। এখন এই কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট শেল কোম্পানির যে এমডি, উনি বলল যে তোমাকে আমি 90,000 পাউন্ডসের একটা ফান্ড দিচ্ছি। এই ফান্ডটা তুমি চাইলে দিতে পারো, যদি কোনো ওয়ার্কার ইনজুরি সাফার করে ওই ওয়ার্কারকে দিতে পারো। এখন যদি উনি না দেয়, তাহলে তো এই টাকাটা ব্যাক করে চলে আসবে যে তোমাকে আমি এই টাকাটা 5 বছরের জন্য দিচ্ছি, কোনো ওয়ার্কার ইনজুরি সাফার করলে তুমি দিতে পারো। দিতে হবে কিন্তু বলে নাই, দিতে হবে বললে তো এটা হয়ে যেত হচ্ছে ট্রাস্ট। আর ইনজিওর্ড ওয়ার্কারদের মধ্যে ইকুয়ালি দিবা ফিক্সড ট্রাস্ট। ইনজিওর্ড ওয়ার্কারদের মধ্যে অ্যাজ পার ইউর ডিসক্রেশন, অ্যাজ ইউ থিঙ্ক ফিট ডিসক্রেশনারি ট্রাস্ট। তাহলে এমডি সাহেব যখন 90,000 পাউন্ড দিয়ে বললো 5 বছরের জন্য দিচ্ছি, কোনো ওয়ার্কার ইনজুরি সাফার করলে তাকে তুমি এখান থেকে টাকা দিতে পারো। কাকে কত টাকা দিবে এটা তুমি ডিসাইড করবা। তাহলে যেহেতু অ্যাকাউন্টেন্ট অলরেডি সে একজন এমপ্লয়ি, অলরেডি সে একটা ফাইন্যান্সিয়াল পজিশন হোল্ড করতেছে, অলরেডি সে একটা ট্রাস্ট পজিশন হোল্ড করতেছে, তাকে যখন কোনো পাওয়ার দেয়া হবে তখন এটাকে বলা হবে ফাইডুশিয়ারি পাওয়ার। ফাইডুশিয়ারি পাওয়ার মানে হচ্ছে যে অলরেডি একজন ট্রাস্টি, যে অলরেডি এরকম একটা ফাইন্যান্সিয়াল পজিশনে বসে আছে, তাকে যখন পাওয়ারটা দেয়া হবে। তাহলে ফাইডুশিয়ারি পাওয়ার হচ্ছে ইজ গ্র্যান্টেড অন অ্যান ইন্ডিভিজুয়াল বিকজ হি অর শি ইজ অলরেডি এ ট্রাস্টি। এখন ওই অ্যাকাউন্টেন্টকে কিন্তু কোনো ওয়ার্কার ইনজুরি সাফার করছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, টাকা যে দিতে হবে নট নেসেসারি, কারণ এটা তো পাওয়ার। ইনজিওর্ড ওয়ার্কার এসে এই অ্যাকাউন্টেন্টকে বলতে পারবে না যে আমার হাত কাটছে, আমাকে টাকা দেন। কারণ ওনার তো, উনি তো আমরা একটু আগেই দেখে আসলাম যে পাওয়ারের আন্ডারে যারা বেনিফিশিয়ারি থাকবে তাদের এই ক্ষমতাটা নাই যে তারা একজোট হয়ে হামলা করতে পারবে হচ্ছে অ্যাগেইনস্ট তোমার দ্য ফাইডুশিয়ারি, অ্যাগেইনস্ট দ্য ডোনি, তার বিরুদ্ধে এরকম সম্মিলিতভাবে মামলা করার কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো ডিউটি টু এক্সারসাইজ দ্য পাওয়ার। বাট যেহেতু এটা ফাইডুশিয়ারি পাওয়ার, আপনি তাকে যেহেতু একটা অফিসিয়াল ক্যাপাসিটিতে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, রি হে কেসে বলতেছে তার 3টা ছোট ছোট ডিউটি আছে। একটা হচ্ছে এই 5 বছরের ভিতরে আর কি, যে কনসিডার এক্সারসাইজিং দ্য পাওয়ার পিরিয়ডিক্যালি, যে 1-2 মাস পর পর চিন্তা করবে, আচ্ছা দেখি ইনজিওর্ড কয়জন হয়েছে, টাকা কি দেওয়া যায় কিনা, ইনজুরি কি সামান্য না বেশি। কনসিডার দ্য রেঞ্জ অফ অবজেক্টস অফ দ্য পাওয়ার, যে আসলে পাওয়ারটা দেওয়ার মাধ্যমে কি কাজের জন্য দেওয়া হয়েছিল। এখানে দেখা গেল 8-10 জন পার্সন আগুনে সিভিয়ার বার্ন সাফার করছে, কাজ করতে পারতেছে না, নিশ্চয়ই তাহলে এমডির ইচ্ছা ছিল যে ওয়ার্কাররা যেন তোমার কুইকলি শরীর ভালো হয়ে আবার কাজটা শুরু করতে পারে। এবং কনসিডার অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ সার্টেন ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্টস, এবং উনি যদি ডিসাইড করে পাওয়ারটা এক্সারসাইজ করবে, তাহলে কাকে কাকে দেওয়া যাবে, কোন ধরনের ইনজুরি হলে উনি টাকাটা দিবে, এটা ওনাকে কনসিডার করতে হবে। অ্যাটলিস্ট এটাকে 5 বছর দেখাইতে হবে যে কেন উনি টাকা দিয়েছিল কিছু, কেন উনি কোনো টাকাই দেয় নাই 5 বছরে। যে 90,000-এর মধ্যে আমি 10,000 খরচ করছি বা 15,000 খরচ করছি, অথবা আমি 1 টাকাও খরচ করি নাই, কেন করি নাই, তাকে এটা জানাতে হবে। তাহলে আমরা দেখলাম পার্সোনাল পাওয়ারে কোনো রকম কোনো দায়িত্ব নাই, হয় উনি সেটলারের কাছে ব্যাক করাই দিবে, অথবা অন ইন ডিফল্ট যাকে দিতে বলছে তাকে দিয়ে দিবে। কিন্তু ফাইডুশিয়ারি পাওয়ারে অ্যাটলিস্ট এই দায়িত্বটা আছে, 3টা জিনিসের দায়িত্ব আছে, যে কয়েকদিন পর পর একটু ঘুরে আসবে, আচ্ছা দেখি কয়েকজন ইনজুরি সাফার করলো কিনা, পাওয়ারের উদ্দেশ্য কি ছিল, আর কাকে কাকে চাইলে আমি দিতে পারি। তবে উনি যদি এরকম করে যে একটা ওয়ার্কারের মর্গেজ পেমেন্ট দিতে তার টাকার দরকার, তাকে দিয়ে দিছে টাকা, এটা করলে কিন্তু উনি ব্রিচ অফ পাওয়ারে পড়ে যাবে। কারণ তোমারে বলছে যে ইনজিওর্ড ওয়ার্কারকে দিতে হবে, নট ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে যে ওয়ার্কার আছে তাকে দিতে হবে। উনি ওয়ার্কারদের মধ্যে একজনকে দিয়ে দিছে, ব্রাদার ইন লকে শেয়ার কেনার জন্য টাকা দিয়ে দিছে 20,000, এটা তো বলে নাই, ইনজিওর্ড ওয়ার্কারকে দিতে বলছে। ওটা যদি করে তখন আবার ব্রিচ অফ পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ডিসক্রিশনারি ট্রাস্টের সাথে পাওয়ারের সিমিলারিটি কি, ডিফারেন্সেস কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, সাদিয়া খুব ভালো বুঝছে। পার্সোনাল পাওয়ার হচ্ছে যারা ট্রাস্টি না, আর হচ্ছে ফাইডুশিয়ারি পাওয়ার হচ্ছে যারা অলরেডি একটা ট্রাস্টি বা ফাইন্যান্সিয়াল পজিশন যারা হোল্ড করে। আমাদের পরীক্ষার সময় ফাইডুশিয়ারি পাওয়ার আসে, কারণ আমাদের যে কোশ্চেনটা এক্সামিনার দেয় সে অলরেডি একটা ট্রাস্টিই থাকে। সো আমাদের এক্সামে আসে হচ্ছে ফাইডুশিয়ারি পাওয়ার। তাহলে এটা হয়ে গেল, তাহলে আমরা ফাইডুশিয়ারি পাওয়ারটা দেখলাম। আচ্ছা, তাহলে এখন ডিসক্রিশনারি ট্রাস্ট আর পাওয়ারের মধ্যে যে ডিফারেন্সেস এটা আর আমরা গেলাম না, এটা তো অলরেডি হয়ে গেছে। এখন তাহলে আমরা দেখলাম যে পার্সোনাল পাওয়ারটা আমাদের কখন হচ্ছে, যে যখন তারা হবে হচ্ছে এমন একজন পার্সনকে সেটলার পাওয়ার দিয়েছে যে হচ্ছে নন ট্রাস্টি। যে নন ট্রাস্টি তার মানে হচ্ছে সে একজন ফ্যামিলি মেম্বার। যে একজন ফ্যামিলি মেম্বার, একটা ফ্রেন্ড, হ্যাঁ, তাকে পাওয়ার দিয়েছে টু গিভ টু বেনিফিশিয়ারি। তাহলে এখানে তার পাওয়ার, হ্যাঁ, এখানে তার পাওয়ার এক্সারসাইজ করার জন্য তাকে ইয়ে করতে হবে না। অবিন্তা একটু রিফ্রেশ দিলে মনে হয় হয়ে যাবে। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখো তো। আজকে মনে হয় বিভিন্ন এরিয়াতে একটু ইয়ের সমস্যা হতে পারে, নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে ফাইডুশিয়ারি পাওয়ারের ক্ষেত্রে আমাদের এরকম একটা এক্সাম্পল হতে পারে যে আমাদের সেটলার একটা উইল করে বলতেছে, হচ্ছে যে আমি এফ কে ট্রান্সফার করতেছি হচ্ছে 80,000 পাউন্ডস, এবং এফ যদি মনে করে যে এই টাকাটা সে দিতে পারে হচ্ছে লোকাল ফার্মার্সদেরকে as he thinks fit, তাহলে as may distribute, মে কথাটা কিন্তু লেখা থাকবে, পরীক্ষার সময় খেয়াল রাখবা যে মে থাকলেই এটা হচ্ছে গিয়ে পাওয়ার। এটা হলো তোমার মানে মে থাকলে এটা হচ্ছে পাওয়ার। আর পাওয়ারটা যেহেতু উইলের আন্ডারে যে এক্সিকিউটর বা ট্রাস্টি তাকে দিচ্ছে, তার মানে এটা ফাইডুশিয়ারি পাওয়ার। এটা এক্সামিনার বলে দিবে একদম ক্লিয়ারলি। আর কাদের মধ্যে পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে? লোকাল ফার্মারদের মধ্যে অ্যাজ হি থিংস ফিট। তাহলে যেহেতু এটা ফাইডুশিয়ারি পাওয়ার, পাওয়ার এক্সারসাইজ করতে হবে এমন কোনো অব্লিগেশন তার উপরে নাই, বাট তার তিনটা অব্লিগেশন আছে, তিনটা কাজ তাকে করতে হবে। মানে সময় সময় দেখবে যে পাওয়ারটা এক্সারসাইজ করা যায় কিনা, পাওয়ারের অবজেক্ট কি, আর চাইলে সে কাকে দিতে পারবে, কোন ফার্মারদেরকে সে দিতে পারবে। আচ্ছা, আমি আচ্ছা, তাহলে এখানে ফাইডুশিয়ারি পাওয়ার, এখন ফাইডুশিয়ারি পাওয়ারটা হতে পারে হচ্ছে জেনারেল, ফাইডুশিয়ারি পাওয়ারটা হতে পারে হচ্ছে স্পেশাল, ফাইডুশিয়ারি পাওয়ারটা হতে পারে হচ্ছে হাইব্রিড। আচ্ছা, এখন কেমন হবে এই তিনটা জিনিস? যেমন উনি বলছে যে লোকাল ফার্মারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য। তাহলে উনি দেখা গেল যে ভিলেজের যারা টিচার, আচ্ছা, এখন এটা খুব ভালো কোশ্চেন করছে, আমরা আসতেছি। এখন যেটা হলো যে স্পেশাল পাওয়ারের ক্ষেত্রে যেটা হলো যে তোমার উনি একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে বলছে, যারা হবে হচ্ছে ফার্মার। তাহলে স্পেশাল পাওয়ার হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে যখন উনি ডিস্ট্রিবিউশন করতে বলবে, যে যদি সে চায় ডিস্ট্রিবিউশন করতে পারে। আর উনি যদি বলে ফার্মার ছাড়া বাকি সবাইকে, যে ওই ভিলেজের ফার্মার ছাড়া বাকি যত প্রফেশনাল লোক আছে, ডক্টর, নার্স, লয়ার্স, টিচার, সবার মধ্যে, যে অ্যাকসেপ্ট দিস গ্রুপ, এই গ্রুপ বাদ দিয়ে
except this group যদি বলে, তাহলে এটা হচ্ছে হাইব্রিড। আর যদি বলে যে এই গ্রুপটাকেই দিতে হবে, তাহলে এটা হচ্ছে স্পেশাল। তাহলে সে যদি বলে যে তুমি তোমার ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরির যারা হচ্ছে ফিজিক্স স্টুডেন্ট তাদেরকেই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারো যদি তুমি চাও, তাহলে এটা হবে স্পেশাল পাওয়ার। আর ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরির ফিজিক্স ডিপার্টমেন্ট বাদ দিয়ে বাকি সবার মধ্যে, তাহলে এটা হাইব্রিড পাওয়ার। আর জেনারেল পাওয়ার হচ্ছে এরকম যে আমাদের এস বললো হচ্ছে তার উইলে এফ কে যে তোমাকে আমি 1 মিলিয়ন পাউন্ড দিয়ে যাচ্ছি, ইউ ক্যান ডিস্ট্রিবিউট টু এনি পিপল, তুমি যে কোনো পিপলের মধ্যে এই টাকাটা ডিস্ট্রিবিউশন করতে পারো। তাহলে যে কোনো পিপল বলতে তো এফ নিজেও একটা পার্সন হতে পারে, তাহলে অ্যাজ ইউ থিঙ্ক ফিট। তাহলে এখানে কিন্তু এফ নিজেও তার প্রয়োজনে টাকা রেখে, কিছু টাকা রেখে বাকি টাকাটা ডিস্ট্রিবিউশন করতে পারে। তাহলে আমরা দেখতেছি স্পেশাল পাওয়ার যদি হয় তাহলে একটা পার্টিকুলার গ্রুপের জন্য এটা অ্যালোকেটেড, হাইব্রিড পাওয়ার মানে ওই গ্রুপটা বাদ দিয়ে বাকি সবার মধ্যে অ্যালোকেটেড। আর যদি জেনারেল পাওয়ার হয় তাহলে জেনারেল পাওয়ারই শুধুমাত্র আমাদের ডোনি চাইলে, ফাইডুশিয়ারি চাইলে সে সে মানে সে, কারণ যেহেতু এনি পার্সন বলছে তার মানে তো ইট ইনক্লুডস হিম অলসো। তাহলে জেনারেল পাওয়ার, দিস এন্টাইটেলস দ্য ডোনি অফ দ্য পাওয়ার টু এক্সারসাইজ হিজ অর হার ডিসক্রিশন ইন ফেভার অফ এনিওয়ান ইনক্লুডিং হিম অর হারসেলফ। ঠিক আছে, তাহলে তাহলে যে কোনো পার্সনের মধ্যে সে এটা ডিস্ট্রিবিউশন করতে পারবে, এনিওয়ান যদি বলে। আর স্পেশাল পাওয়ার মানে দিস এন্টাইটেলস দ্য ডোনি অফ দ্য পাওয়ার টু এক্সারসাইজ হিজ অর হার ডিসক্রিশন ইন ফেভার অফ এ স্পেসিফিক ক্লাস। স্পেসিফিক ক্লাস যদি বলে দেয়, যেমন চিলড্রেন অফ দ্য ডোনার, তারপরে হচ্ছে ফিজিক্স স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি। আর হাইব্রিড পাওয়ার হচ্ছে দিস এন্টাইটেলস দ্য ডোনি অফ দ্য পাওয়ার টু এক্সারসাইজ হিজ অর হার ডিসক্রিশন ইন ফেভার অফ এনিওয়ান এক্সেপ্ট দ্য স্পেসিফিক ক্লাস, যে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরির ফিজিক্স স্টুডেন্ট বাদ দিয়ে, হ্যাঁ ফিজিক্স স্টুডেন্ট বাদ দিয়ে বাকি সবার মধ্যে তুমি ডিস্ট্রিবিউশন করো, তাহলে এটা হচ্ছে হাইব্রিড পাওয়ার। তাহলে একটা হচ্ছে জেনারেল, এখানে বেনিফিট পেতে পারে হচ্ছে এনিওয়ান, আর স্পেশাল মানে পার্টিকুলার গ্রুপ, আর হাইব্রিড মানে হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ বাদ দিয়ে এভরিওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখে ফেললাম হচ্ছে যে তোমার প্রথমে আমরা পড়লাম হচ্ছে ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট এবং পাওয়ারের মধ্যে ডিফারেন্স। তারপরে আমরা দেখলাম ডিসক্রিশনারি ট্রাস্টের সাথে পাওয়ারের কি সিমিলারিটি এন্ড ডিফারেন্স। তারপরে আমরা দেখলাম যে পার্সোনাল পাওয়ার কি এবং ফাইডুশিয়ারি পাওয়ার কি। পার্সোনাল পাওয়ারে তাকে কোনো চিন্তাই করা লাগবে না যে পাওয়ারটা আদৌ এক্সারসাইজ করবে কিনা, বাট ফাইডুশিয়ারি পাওয়ারে অ্যাটলিস্ট তার 3টা ডিউটি আছে। ফাইডুশিয়ারি পাওয়ার যদি হয় তাহলে এটা হতে পারে 3 ধরনের, জেনারেল, স্পেশাল এবং হাইব্রিড। তারপর জেনারেল পাওয়ার, স্পেশাল পাওয়ার এবং হাইব্রিড পাওয়ার। এখন পাওয়ারের ক্ষেত্রে কখন আমরা বলবো হচ্ছে যে বেনিফিশিয়ারি ইজ সার্টিন। স্যার 2টা পয়েন্ট দেখলে আজকে আমাদের আগানো হয়ে যাবে অনেকটুকু, কারণ অলমোস্ট আমরা অনেক দূর হয়ে গেছে আজকে। আচ্ছা, এখন আমরা দেখে ফেলি যে যদি আমাদের সেটলার পরীক্ষার সময় কোয়েশ্চেন দিবে যে এক্স ওয়াই কে, ওয়াই হচ্ছে তার একজন ট্রাস্টি, তার ট্রাস্টিকে সে বলতেছে হচ্ছে যে আমি তোমাকে 40 ফুটবলস দিচ্ছি, এখানে 40টা ফুটবল, আমি ফুটবল খেলতাম এবং আমার কালেকশনে 40টা ফুটবল আছে, তো আমি তোমাকে 40টা ফুটবল দিচ্ছি, ইউ মে ডিস্ট্রিবিউট
you may distribute a 40 footballs. হ্যাঁ, সে ডিস্ট্রিবিউশন করতে পারে এবং কাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে পারে সে বলে দিল হচ্ছে যে মেম্বার of Leeds football club, members of Leeds football club, as you think fit. তুমি চাইলে লিডস ফুটবল ক্লাবের যারা মেম্বার তাদের মধ্যে তুমি যেভাবে মনে করো ঠিক সেভাবে তুমি এটা ডিস্ট্রিবিউশন করতে পারো। এখন এক্সামিনার তোমাকে বলবে যে ইজ দিস পাওয়ার ভ্যালিড, এটা হলো প্রশ্ন, যে এই পাওয়ারটা কি ভ্যালিড কি, ক্লিয়ার? তখন এক নাম্বার ইস্যু তুমি বলবা যে আমাদের প্রথমে দেখতে হবে এটা কি একটা ট্রাস্ট অর পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। তুমি বলবা যে এটা হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, ধাপে ধাপে যাবা। তারপরে তুমি বলবো আমাদের সেকেন্ড ইস্যু, যদি এটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে এটা কি একটা পার্সোনাল পাওয়ার না এটা একটা হাইব্রিড পাওয়ার, আর পার্সোনাল পাওয়ার না এটা ফাইডুশিয়ারি পাওয়ার। তুমি বলবা যে সে যেহেতু অলরেডি একজন ট্রাস্টি তাহলে এটা হবে হচ্ছে ফাইডুশিয়ারি পাওয়ার। তাহলে দুইটা উত্তর হয়ে গেল। কিন্তু 3 নাম্বার, যদি এটা ফাইডুশিয়ারি পাওয়ার হয়ে থাকে তাহলে তো তার তিনটা জিনিস তার করার দায়িত্ব আছে, যে পাওয়ারটা পিরিয়ডিক্যালি চিন্তা করবে এক্সারসাইজ করবে কিনা, অবজেক্ট কি, এবং যদি আমি এক্সারসাইজ করতে চাই তাহলে আমি কিভাবে করব, রিহেজ কেসে যেটা বলছে। আচ্ছা, এটা যদি ফাইডুশিয়ারি পাওয়ার হয়ে থাকে, ফাইডুশিয়ারি পাওয়ার তো আবার 3 ধরনের হয়। Fiduciary power can be general, fiduciary power can be special, fiduciary power can be hybrid. তা আমাদের এটা বলছে যে লিভারপুল মানে লিডস ফুটবল ক্লাবের মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে বলছে, মেম্বার অফ এটা। তাহলে এটা জেনারেল পাওয়ার না, এটা হচ্ছে কি পাওয়ার, স্পেশাল পাওয়ার, এটা হাইব্রিডও না। যদি বলতো যে লিডস ফুটবল ক্লাবের মেম্বার ছাড়া অন্যদেরকে, তাহলে এটা হয়ে যেত হচ্ছে হাইব্রিড পাওয়ার। আচ্ছা, স্পেশাল পাওয়ার যদি হয় এবং সে যদি এখন ডিসাইড করে যে না আমি দিব 40টা ফুটবলার রেখে কি করব এখানে, আমি দিয়ে দিব, তাহলে দিয়ে দিলে কাদের মধ্যে সে ডিস্ট্রিবিউশন করবে? ইজ দ্য অবজেক্ট সার্টেইন, অবজেক্ট কি এখানে সার্টেইন কিনা। তাহলে হোয়াট ইজ দ্য টেস্ট, পাওয়ার এক্সারসাইজ যদি সে করতে চায় তাহলে হোয়াট ইজ দ্য তোমার সার্টেইনটি অফ অবজেক্ট টেস্ট। এখানে একটাই জিনিস স্যাটিসফাই করলেই সে ডিস্ট্রিবিউশন শুরু করে দিতে পারবে। টেস্ট হচ্ছে ইজ দ্য ক্লাস অফ বেনিফিশিয়ারি কনসেপচুয়ালি সার্টেন, আর কিছু লাগবে না। যেই ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউশনটা করতে বলছে এই ক্লাসটা কি বোধগম্য কিনা, আন্ডারস্ট্যান্ডেবল কিনা, এটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল। উনি বলছে মেম্বার অফ লিডস ফুটবল ক্লাব, লিডস ফুটবল ক্লাবের মেম্বার। তাহলে উনি যাবে লিডস ফুটবল ক্লাবে, গিয়ে দেখবে যে মেম্বার কতজন, 6000 মেম্বার। আমার 6000কে তো দিতে হবে না, কজনকে দিতে হবে সে ডিসাইড করবে। সে 40 জন ফ্যান 40 জন ক্লাবের মেম্বারকে 40টা বল দিয়ে চলে আসবে, শেষ, ক্লিয়ার? কিন্তু এটা যদি বলতো যে লিডস ফুটবল ক্লাবের ওল্ড মেম্বার, তাহলে পাওয়ারটা ফেল করতো এবং এটা তোমার ব্যাক করে আবার এক্স এর কাছে চলে আসতো, বা এক্স মারা গিয়ে থাকলে এক্স এর সাকসেস জায়গায় চলে আসতো। ওল্ড মেম্বার যদি বলতো তাহলে ওল্ড বলতে কি বয়সের ওল্ড বোঝাচ্ছে নাকি না ওল্ড মেম্বার বলতে ক্লাবে দীর্ঘদিন মেম্বার বোঝাচ্ছে, ডিউরেশন অফ মেম্বারশিপ, তাহলে এটা ফেল করে যেত। তাহলে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে টেস্ট স্টার্টিং টু সাবজেক্ট ম্যাটারের, এই টেস্টটা বলে দেওয়া আছে গুলবেনকিয়ান কেসে। গুলবেনকিয়ান কেসে বলতেছে হচ্ছে এখানে যে আমাদের the trustee or the court must be able to say with certainty who is
or who is not within the who is without the power, যে কার ফেভারে পাওয়ারটা এক্সারসাইজ করা যাবে অথবা কার ফেভারে পাওয়ারটা এক্সারসাইজ করা যাবে না, এটাকে বলা হয় গিভেন পোস্টুলেন্ট টেস্ট বা গিভেন ক্যারেক্টারিস্টিক্স টেস্ট, যে কাদেরকে দিতে হবে ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে কিনা, তাহলেই পাওয়ারটা তোমার এক্সারসাইজ করতে পারবে। তাহলে এখানে আমরা যদি দেখি যে এই টেস্টটাই রি-গুলবেনকিয়ানের টেস্টে অ্যাপ্লাই করা হয়েছে রিমেনিস্টিস কেসে, যে M made a settlement giving trustee discretion to appoint the trustees fund for the benefit of any of the beneficiaries, মানে small class of settlers near relations। উনি বলছে any person, corporation or charities should be included in the class of beneficiaries। কোর্ট বলছে পাওয়ার তো ভ্যালিড, কারণ উনি তো মানে ক্লিয়ারলি বলে দিচ্ছে এনি পার্সন অথবা কর্পোরেশন অথবা চ্যারিটি মধ্যে তুমি চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারো। তাহলে এটা ছিল একটা স্পেশাল পাওয়ার, কারণ উনি বলছে এনি পার্সন হতে হবে, কর্পোরেশন হতে হবে অথবা চ্যারিটি হতে হবে। ক্লিয়ার? যদি এরকম ভাবে বলে এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তো এটা জেনারেল পাওয়ার, এবং এটা যদি জেনারেল পাওয়ার হয়ে থাকে, ফাইডুশিয়ারি পাওয়ার যদি জেনারেল হয়, উনি এক্সারসাইজ করবে কি করবেন এটা ওনার ইচ্ছা, বাট ওনাকে তিনটা জিনিস করতে হবে। টাইম টু টাইম দেখতে হবে পাওয়ারটা এক্সারসাইজ করা যায় কিনা, পাওয়ারের অবজেক্টটা কি, এবং এক্সারসাইজ করলে আমি কার ফেভারে করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের পাওয়ারের সবগুলা জিনিস আমাদের পড়া হয়ে গেছে। পাওয়ারের ক্ষেত্রে তুমি নোটটা যখন করবা তখন তোমার প্রথমে তুমি এইভাবে নোটটা করবা যে মানে ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, তিনটা ডেফিনেশন। তারপরে হচ্ছে ডিসক্রিশনারি ট্রাস্টের সাথে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ডিফারেন্স কি। তারপরে হচ্ছে পাওয়ারের মধ্যে যে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফাইডুশিয়ারি পাওয়ার, পার্সোনাল পাওয়ার, এই দুইটার মধ্যে আবার ডিফারেন্স কি। ফাইডুশিয়ারি পাওয়ারে কি অব্লিগেশন আছে। ফাইডুশিয়ারি পাওয়ার আবার তিন ধরনের, জেনারেল, স্পেশাল, হাইব্রিড। আর পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের জন্য টেস্টটা কি, টেস্ট হচ্ছে তোমার দ্য ক্লাস মাস্ট বি কনসেপচুয়ালি সার্টেন। এই তোমার পাওয়ারের জন্য হয়ে গেল। লাস্ট একটা দেখে আজকে আমরা কোশ্চেন সলভিং এ যাই, তারপর নেক্সট ক্লাসে আমাদের শুধু অল্প একটু ডিসক্রিশনারি ট্রাস্টটা বাকি থাকবে, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফিক্সড ট্রাস্ট, ট্রাস্টটা যদি ফিক্সড ট্রাস্ট হয় একদম সহজ ব্যাপার, পাওয়ার থেকেও একদম ছোট। সেটলার ট্রাস্টিকে বলতেছে হচ্ছে যে তোমাকে আমি যেই 30,000 পাউন্ড দিচ্ছি, এই 30,000 পাউন্ড তুমি ডিস্ট্রিবিউশন করবা আমার গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে, এবং গ্র্যান্ড চিলড্রেনের মধ্যে তুমি যে ডিস্ট্রিবিউশন করবে এটা করবা হচ্ছে ইকুয়ালি। যখনই ইকুয়ালি বলছে তার মানে এটা ফিক্সড ট্রাস্ট। তাহলে বলতেছে ডিস্ট্রিবিউশন করতে হবে, আবার উনি অ্যামাউন্টও বলে দিছে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে হবে। অথবা 30,000 পাউন্ড তুমি আমার গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবা, সবাই যেন 5,000 পাউন্ড করে পায়, এরকম অ্যামাউন্ট যদি বলে দেয় এটা। এখন যদি এটা ফিক্সড ট্রাস্ট হয় তাহলে এখানে আমরা হোয়াট ইজ দ্য টেস্ট ফর সার্টেনটি, যে ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে সার্টেনটি অফ অবজেক্ট আমরা কখন বলতে পারবো যেটা অবজেক্ট হচ্ছে সার্টেন, হোয়াট ইজ দ্য টেস্ট। তাহলে ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে অবজেক্ট তখনই সার্টেন হবে যদি দুইটা জিনিস করা যায়। এক, ক্লাসটা হতে হবে কনসেপচুয়ালি সার্টেন, যেই ক্লাসের জন্য উনি মানিটা দিয়েছে এটা কনসেপচুয়ালি সার্টেন হতে হবে। এন্ড সেকেন্ড এটা হতে হবে এভিডেন্সিয়ালি সার্টেন, যে আমরা ভেরিফাই করতে পারবো যে কে ক্লাসের মধ্যে পড়ে কে ক্লাসের মধ্যে পড়ে না। এখন ইজ ইট কনসেপচুয়ালি সার্টেন, সেটলার বলছে ট্রাস্টিকে যে এটা
গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে দেওয়ার জন্য। তার মানে হচ্ছে এটা ওর ছেলের সাইড অথবা মেয়ের সাইড থেকে নাতি যদি হয় তাহলে এটা গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন ইজ কনসেপচুয়ালি সার্টিন। যদিও উনি এটা বলে নাই যে যে ছেলের মানে তোমার চিলড্রেন নাকি না মেয়ের চিলড্রেন, এটা কিন্তু উনি বলে নাই। তারপরে আমরা বুঝতে পারি যে গ্র্যান্ড চিলড্রেন মিনস হচ্ছে গিয়ে যে উনি ওনার সব নাতিদেরকে মিন করতেছে। তাহলে এখন এটা হলো কনসেপচুয়ালি সার্টিন। এখন এভিডেন্সিয়ালি সার্টিন কিভাবে আমরা বুঝবো? আমরা দেখব যে ওনার যদি এরকম থাকে যে ওনার 4 জন ছেলে ছিল এবং 3 জন মেয়ে ছিল। এখন এই 4 জন এবং 3 জনের মধ্যে 4 জন ছেলের বাচ্চা কাচ্চা হয়েছে হচ্ছে 10 জন, আর 3 জন মেয়ের বাচ্চা কাচ্চা হয়েছে হচ্ছে 5 জন। তাহলে এই যে এভিডেন্সিয়াল সার্টিনটি যে তাদের প্যারেন্টস ওই যে বার্থ সার্টিফিকেট মিলালেই তো আমরা 15 জনের নাম পেয়ে যাচ্ছি। তাহলে ভেরিফাই করার তো ওয়ে আছে এখানের মধ্যে। বার্থ সার্টিফিকেট দেখলেই তো বোঝা যাবে যে হু আর দ্য বেনিফিশিয়ারি। তাহলে সবার একটা লিস্ট তৈরি করবে 15 জনের, এবং যদি বলে ইকুয়ালি তাহলে ওই যে 30,000 পাউন্ড এটা হবে ডিভাইডেড বাই 15। আর যদি বলে দেয় হচ্ছে সবাইকে ইয়ে করার জন্য, মানে সবাইকে উনি বলে দিল 2,000 পাউন্ড করে দেওয়ার জন্য, এটা উনি বলে দিতে পারে, তাহলে সবাইকে উনি 2,000 পাউন্ড করে দিয়ে দিবে। তাহলে অ্যামাউন্টও বলে দিতে পারে অথবা ইকুয়ালিও বলতে পারে। তাহলে ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে দুইটা জিনিস হতে হবে। একটা হচ্ছে ক্লাস মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল, ক্লাস মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল মানে ক্লাসটাকে ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করেছে, হ্যাঁ, ওইটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, অবজেক্টিভলি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। আর বেনিফিশিয়ারিদের তোমার একটা লিস্ট তৈরি করতে হবে, এভিডেন্স থাকতে হবে ভেরিফাই করার। এখন এক্সাম্পল দিই আরেকটা, আর দুইটা এক্সাম্পল দিলে ইয়ে হয়ে যাবে। এক্স ওয়াই কে বলতেছে যে এক্স ওয়াই কে বলতেছে হচ্ছে যে তুমি 20,000 পাউন্ড দিবা আমার গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে ইকুয়ালি। গ্র্যান্ড চিলড্রেন, এখানেও গ্র্যান্ড চিলড্রেন এবং এখানেও বলতেছে হচ্ছে ইকুয়ালি। গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে বলতেছে এবং বলতেছে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করার জন্য। কিন্তু গ্র্যান্ড ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে হবে হু আর হার্ড ওয়ার্কিং, যারা হচ্ছে হার্ড ওয়ার্কিং। তাহলে হার্ড ওয়ার্কিং গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করার জন্য বললো। এখন হার্ড ওয়ার্কিং গ্র্যান্ড চিলড্রেন বলতে উনি কি বোঝাতে চাচ্ছে? যারা জবের ক্ষেত্রে হার্ড ওয়ার্কিং না পড়াশোনার ক্ষেত্রে হার্ড ওয়ার্কিং? যারা জিমে যায় সেই ক্ষেত্রে হার্ড ওয়ার্কিং, নাকি না যারা জার্নি বেশি করে তারা হার্ড ওয়ার্কিং? না, যে কাজ বেশি করে সে হার্ড ওয়ার্কিং। তাহলে হার্ড ওয়ার্কিং বা কত ঘন্টা কাজ করলে হার্ড ওয়ার্কিং হবে, এটা তো উনি ডিফাইন করেন। তাহলে এটা কনসেপচুয়ালি আনসার্টেন। তাহলে এখানে ফিক্সড ট্রাস্টটা ফেল করবে বিকজ ইট ইজ কনসেপচুয়ালি আনসার্টেন। আচ্ছা, পি কিউ কে বললো যে পি কিউ কে বললো হচ্ছে 20,000 পাউন্ড দিয়ে, পি কিউ কে 20,000 পাউন্ড দিয়ে বলতেছে যে এই টাকাটা তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করবা হচ্ছে আমার সাথে যারা এ লেভেলস করেছিল, হ্যাঁ 1997-এ যারা আমার সাথে এ লেভেলস করেছিল তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করবা। তাহলে টু মাই ক্লাসমেটস অফ এ লেভেল, হ্যাঁ, তার মানে যারা তার সাথে স্টাডি করেছিল কবে 1997। কনসেপচুয়ালি সার্টিন 97 সালে ওনার সাথে কারা এ লেভেলস করেছিল তাদের মধ্যে এই টাকাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে বলছে। কনসেপচুয়াল সার্টিনটি নিয়ে কোনো সমস্যা নাই। দ্য ক্লাস ইজ কনসেপচুয়ালি সার্টিন। কিন্তু সমস্যাটা অ্যারাইজ করলো এখানে অন্য জায়গায়, যে এখন সেটলার মারা গেছে, আবার 1997-এ ওনার সাথে যারা এ লেভেলস করেছিল স্কুলের ওই 1997-এর যে রেকর্ড বই সেটা আগুনে পুড়ে গেছে। রেকর্ড বুক of students
এটা এখন অ্যাভেলেবল নাই, destroyed by fire, ভেজাল লেগে গেল তো। তাহলে দ্য ক্লাস ইজ কনসেপচুয়ালি সার্টেন, বাট ভেরিফাই তো করা যাচ্ছে না যে 97 সালে কারা এখানের মধ্যে পড়ছে, একটা লিস্ট তো করা যাচ্ছে না। ব্যাপারটা কি ক্লিয়ার এখানের মধ্যে? তাহলে এখানে ট্রাস্টটা ফেল করবে ভিন্ন কারণে, সেটা হচ্ছে দ্য ক্লাস ইজ কনসেপচুয়ালি সার্টেন বাট ইট ইজ নট এভিডেন্সিয়ালি সার্টেন। ঠিক আছে, এটা ভেরিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে যে কারা এই গ্রুপের মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে তাহলে যেটা আমরা দেখলাম যে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে শুধু একটা জিনিস সার্টেন হলেই হয়, কোনো লিস্ট তৈরি করা লাগে না, কোনো এভিডেন্স দেখা লাগে না, শুধু আমাদেরকে দেখতে হয় যে ক্লাসটা ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করেছে সেটা কি কনসেপচুয়ালি সার্টেন ছিল কিনা। আর কিন্তু ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখাতে হবে যে the rule for determining certainty of fixed trust was set down in IRC and Broadway cottages. The whole range of objects, the whole range of beneficiary must be ascertained or capable of being ascertained. The so-called list test. This requires the beneficiaries are all known. প্রত্যেকটা beneficiary হবে। তাহলে if named in the trust instrument then no problem, but if they are merely members of a class then class must be sufficiently certain. No conceptual অথবা evidential uncertainty. তাহলে আইআরসি ভার্সেস ব্রডওয়ে কটেজেস কেসে কোর্ট বলছে যে এখানে লিঙ্গুইস্টিক সার্টেনটি এবং এভিডেন্সিয়াল সার্টেনটি দুইটাই স্যাটিসফাই করতে হবে। তার মানে এখানে একটা কমপ্লিট লিস্ট তৈরি করে তারপরে ডিস্ট্রিবিউশনটা করতে হবে। এখানে সাদিয়ার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ স্টাডিড টিল নাও ইজ রিগার্ডিং ক্লাস অফ অবজেক্টস। হ্যাঁ, what is the test for certainty of objects if there is no class of objects but there is ইন্ডিভিজুয়াল যদি হয়, এটা তো আমরা একদম প্রথমে দেখে আসলাম, একদম প্রথমে যদি ইন্ডিভিজুয়াল হয়, যদি ব্যক্তি হয়, তাহলে ব্যক্তির ক্ষেত্রে শুধু তার নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, বা তার তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে অথবা পাসপোর্ট নাম্বার লাগবে। আর ব্যক্তিকে যদি উনি কোনো ডেসক্রিপশন দিয়ে বুঝায় তাহলে ডেসক্রিপশনটা যেন এরকম হয় যেটা ট্রাস্টি বা কোর্ট বুঝতে পারবে যে কাকে মিন করা হয়েছে। বুঝতে পারছো সাদিয়া? কিন্তু আমাদের পরীক্ষায় ব্যক্তি দিবেই না, ব্যক্তি দিলে তো সহজ, সবাই এটা তো এক লাইনেই পেরে যাবে। ব্যক্তি দিলে তো খালি নাম বলবে, খালি দিবে তো ক্লাস, ক্লাস দিয়ে দেখাবে আবার এটা কি ফাইডুশিয়ারি, মানে এটা কি পাওয়ার না ট্রাস্ট, ট্রাস্ট হলে ডিসক্রিশনারি না ফিক্সড, আর পাওয়ার হলে এটা কি পার্সোনাল পাওয়ার না ফাইডুশিয়ারি পাওয়ার, আবার ফাইডুশিয়ারি পাওয়ার হলে এটা কি স্পেশাল, জেনারেল না হাইব্রিড, ওটা তোমাকে দিবে। আচ্ছা, এখন যে সমস্যাটা ফেস করলো আমাদের ট্রাস্টি, যে সমস্যাটা ফেস করলো সেটা হচ্ছে যে ওই প্রথম সিচুয়েশন যেটা, এটাতে সে খুব ভালো মতো কনফিডেন্টলি যখন বলছে যে
সেটলার যখন ট্রাস্টিকে বললো যে ওনার গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য 30,000 পাউন্ডস, হ্যাঁ, গ্র্যান্ড, এবং উনি দেখলো যে আমি কনসেপচুয়ালিও সার্টিন, গ্র্যান্ড চিলড্রেন, ক্লাস ইজ আন্ডারস্ট্যান্ডেবল এবং এভিডেন্সিয়ালিও সার্টিন, সবার লিস্ট তৈরি করে ডিস্ট্রিবিউশন করতে গেল। করতে গিয়ে দেখে যে এখানের মধ্যে উনি এই 15 জনের মধ্যে উনি ইংল্যান্ডে পাচ্ছে হচ্ছে 9 জনকে, আর বাকি 6 জনকে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। বাকি 6 জন কেউ হয়তো অ্যান্টার্কটিকাতে গেছে, কেউ হয়তো অস্ট্রেলিয়াতে চলে গেছে, হ্যাঁ, এক একজন এক এক জায়গায়, খুঁজে পাচ্ছে না, কি করবে? তাহলে এখানে বলতেছে হচ্ছে যে যদি 15 জন বেনিফিশিয়ারির মধ্যে সে 9 জনকে পায় আর 6 জনকে না পায়, কোনো অসুবিধা নাই, 9 জনকে সে 30,000 পাউন্ড দিয়ে দিবে, এটা সে করতে পারে। অথবা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে 9 জনের কত করে পাওয়ার কথা, 2,000 করে পাওয়ার কথা, তাহলে 2,000 করে 9 জনকে দিয়ে দিবে, 18,000, আর 12,000 টাকা উনি কোর্টে জমা রেখে দিবে যে ওই 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 6 জনকে তো আমি দিতে পারতেছি না, কারণ ওই 6 জন তো নাই, তাহলে কি করব, কোর্টে টাকাটা জমা থাকবে, ওরা যদি আসে কোর্ট থেকে টাকাটা নিয়ে নেবে। বলে বেনিফিশিয়ারি কে কোথায় আছে, হ্যাঁ, তাদের হোয়ার অ্যাবাউটটা কি, এটা না জানা থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে সে যেটা করতে পারে সেটা হলো গিয়ে যে যদি মোটামুটি ভাবে লিস্টটা তৈরি করে ফেলতে পারে তাহলে সে ডিস্ট্রিবিউশন করে দিবে। এটাকে বলা হয় হচ্ছে বেঞ্জামিন অর্ডার। কোর্ট থেকে একটা অর্ডার নিবে যে আপনি তো দুইটা কাজ করতে পারে, এক হচ্ছে ওই 9 জনকে 30,000 দিয়ে বলবে যে আপনাদেরকে কিন্তু বেশি করে টাকা দেওয়া আছে, কারণ 6 জনকে যেহেতু আমি খুঁজে পাইনি, ইমেল করা হয়েছে, ফোন করা হয়েছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, হয়তো অ্যান্টার্কটিকাতে উনি ডুবে গেছে, অথবা অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ওনাকে অনেকগুলা ক্যাঙ্গারু অ্যাটাক করছে, উনি মারা গেছে, বিভিন্ন কারণে হয়তো বা ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একটা হচ্ছে 9 জনকে অতিরিক্ত টাকা দিয়ে বলে রাখবে যে ওরা 6 জন আসলে কিন্তু আপনাদেরকে আবার ফেরত দিতে হবে, অথবা এদেরকে ওদের টাকাটা দিয়ে মানে ওরা যতটুকু পায় বাকি টাকাটা কোর্টে জমা রাখতে পারে। দুইটাই করতে পারে, দুইটা অল্টারনেটিভই তাদের কাছে আছে। পেপারে অ্যাড দিয়ে বলতে পারে যে এরকম একটা বেনিফিশিয়ারি লিস্ট আছে আমাদের কাছে, আপনি যদি বেনিফিশিয়ারির মধ্যে পড়েন অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করেন, না হলে কিন্তু আপনার টাকাটা অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। আর সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে আসলে আপনাদেরকে আবার ওই যে এক্সট্রা টাকা দেওয়া হয়েছে সেটা আবার আমরা ফেরত এনে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে সামারি অফ ফিক্সড ট্রাস্ট। ঠিক আছে, তাহলে এটা এটা দেখি আজকে আমরা শেষ করে দিচ্ছি, আমরা গ্রুপে এটা আপলোড করে দিব। ফিক্সড ট্রাস্ট মানে সার্টেনটি ফিক্সড ট্রাস্ট পর্যন্ত অংশটা, আমাদের শুধু ডিসক্রিশনারিটা অল্প একটু বাকি থাকতেছে। তাহলে আমরা যদি দেখি ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে হোয়াট ইজ দা তোমার সামারি। কার কি কোশ্চেন? ও হ্যাঁ, কনসেপচুয়াল সার্টেনটি মানে হচ্ছে ক্লাসটাকে ডিফাইন করার জন্য, ক্লাসটাকে ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করেছে এই ওয়ার্ডটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে অবজেক্টিভলি। তার মানে উনি যদি এরকম একটা ক্লাস বলে যে ক্লাসটা হচ্ছে এখানের মধ্যে যে তোমার মানে জিনিয়াস স্টুডেন্টস অফ দিস কলেজ, তাহলে এটা কনসেপচুয়ালি আনসার্টেন। মানে উনি জিনিয়াস বলতে কি বোঝাতে যাচ্ছে, রেজাল্ট ভালো না পড়াশোনায় মানে ভালো, তাহলে এটা তো কনসেপচুয়ালি আনসার্টেন হয়ে যাবে। উনি যদি বলে হচ্ছে এখানের মধ্যে যে সিনসিয়ার ওয়ার্কার্স অফ দিস ফ্যাক্টরি, তাহলে এটা কনসেপচুয়ালি আনসার্টেন। কিন্তু উনি যদি বলে এখানে যে ওয়ার্কার্স হু আর ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ফর 7 ইয়ার্স, কনসেপচুয়ালি সার্টেন। উনি যদি বলে হচ্ছে মানে প্লেয়ার অফ তোমার এক্স ফুটবল ক্লাব, কনসেপচুয়ালি সার্টেন। কিন্তু উনি যদি বলে এখানে স্ট্রং প্লেয়ার্স অফ দিস ফুটবল ক্লাব, মানে উনি এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলো, এমন একটা ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করলো যেটার কারণে ক্লাসটা কোনটা এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তখনই এটা হয়ে যাবে হচ্ছে কনসেপচুয়ালি আনসার্টেন। তাহলে ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে প্রথমে দেখবা বক্সে দেওয়া আছে হচ্ছে হোয়াট মানে ইজ ইট এ ফিক্সড ট্রাস্ট, আমরা কিভাবে বুঝবো?
£10,000 on trust for my grandchildren in equal shares. তার মানে যেহেতু বলছে ইকুয়াল শেয়ারস দেওয়ার জন্য ফিক্সড ট্রাস্ট, অথবা £40,000 on trust for my widow for life, রিমাইন্ডার টু মাই 2 sons in equal shares, ফিক্সড ট্রাস্ট অ্যামাউন্টটা বলে দিয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য টেস্ট ফর সার্টেনিটি অফ অবজেক্ট ইন এ ফিক্সড ট্রাস্ট? ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে ফুল লিস্ট তৈরি করতে হবে। দ্য ক্লাস অফ বেনিফিশিয়ারি মাস্ট বি কনসেপচুয়ালি সার্টেন, তার মানে হচ্ছে যে ওয়ার্ডটা ইউজ করেছে ক্লাসটাকে ডিফাইন করার জন্য এটা কনসেপচুয়ালি সার্টেন হতে হবে। এভিডেন্সিয়াল সার্টেনিটি বলতে বোঝাচ্ছে যে আমাদের ভেরিফিকেশনের সুযোগ থাকতে হবে। ওখানে আমরা দেখছিলাম হচ্ছে এ লেভেলে তার সাথে যারা পড়ছে 1987-এ, এটা মানে কনসেপচুয়ালি সার্টেন, বাট ওই রেকর্ডটা তো নাই যে কারা পড়েছিল, আমরা বের করতে পারতেছি না। আর অ্যাসার্টেনেবল হওয়া লাগবে কিনা, অ্যাসার্টেনেবল হওয়া লাগবে না। আমি যদি না খুঁজে পাই সবাইকে, আমি ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিতে পারি, ঠিক আছে? যদি আমি না খুঁজে পাই, হোয়াট হ্যাপেন্স ইফ এ বেনিফিশিয়ারি ক্যানট বি লোকেটেড, কোনো অসুবিধা নাই, আমি কোর্ট থেকে অর্ডার নিব, বেঞ্জামিন অর্ডার, আমি নিয়ে আমি এক্সিস্টিং বেনিফিশিয়ারিদেরকে বেশি টাকা দিয়ে রাখতে পারি, অথবা আমি যদি এক্সিস্টিং বেনিফিশিয়ারিকে বেশি টাকা না দিই, আমি কোর্টকে বলবো যে মানে বেনিফিশিয়ারি তার অ্যামাউন্ট যেটা পাওয়ার কথা সেটা দিয়ে দিচ্ছি, বাকি টাকাটা কোর্টে সাবমিটেড থাকবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা এখান থেকে আমরা দেখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা আমরা দেখব। আজকে আমরা শুধু জাস্ট কোশ্চেনটা একটু রিডিং পড়ে রাখি, ঠিক আছে? আজকে যেহেতু অলরেডি রাত হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে এটা করব। আমরা জাস্ট কোশ্চেনটা একটু পড়ে রাখি, যেহেতু আজকে অনেকের একটু সমস্যা হয়েছে শুনতে, আমি রেকর্ডিংটা দেখি একটু পরে দিয়ে দিতে পারি কিনা গ্রুপে। তাহলে ইন হিজ উইল টাইরন প্রোভাইডেড ফর দ্য ফলোইং গিফটস, টাইরন তার উইলে এই গিফটগুলো সে দিয়েছে। £30,000 to his trustees to be divided equally. কোন ট্রাস্ট হবে? Among his relatives who are committed to a healthy lifestyle. কোন ট্রাস্ট এটা? ইকুয়ালি দিতে বলেছে। Trust. ফিক্সড ট্রাস্ট। Trust, but healthy lifestyle is uncertain. তারপরে £80,000 to his trustees who shall in their absolute discretion divide fund among the students of St. Barnabas College, paying particular regard to those who had excelled at college sporting events. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ডিসক্রিশনারি ট্রাস্ট। কারণ কি, যে £80,000 দেওয়া হয়েছে টু দ্য ট্রাস্টি হু শ্যাল ইন দেয়ার অ্যাবসলিউট ডিসক্রিশন ডিভাইড দ্য ফান্ড অ্যামং দ্য স্টুডেন্টস, পেইং পার্টিকুলার রিগার্ড, যে যারা এক্সেল করছে হচ্ছে তাদের স্পোর্টসে। তারপরে তোমার 10 of the bottles of red wine in my cellar to my friend Cordelia. And there are only 10 bottles of red wine in the cellar when Tyrone dies. এটা হচ্ছে সার্টেনিটি অফ সাবজেক্ট ম্যাটার নিয়ে আসছে। রিমাইন্ডার অফ দ্য স্টেট, এটাও সার্টেনিটি অফ সাবজেক্ট ম্যাটার। So that his wife Hera might during her lifetime dispose of in her absolute discretion among his close friends, following which on her death it shall go to London Hospital for sick children. ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে এক্সামিনার বলতেছে যে এই যে সে ডিসপোজিশন গুলা করছে, এই ডিসপোজিশন গুলার ক্ষেত্রে আমাদের তার কি এখানের মধ্যে তোমার মানে ডিউরিং হার লাইফ টাইম ডিসপোজ, এখানে তার ইন্টেনশন আছে কিনা, নাকি এটা গিফট হয়ে গেছে। ইন্টেনশন এবং সাবজেক্ট ম্যাটার ওইখানের মধ্যে একটা ইস্যু এখানে চলে আসবে। তাহলে এখানে দেখো ইন্টেনশন আসছে, সাবজেক্ট ম্যাটার আসছে, এখানে সাবজেক্ট ম্যাটার, এখানে ডিসক্রিশনারি ট্রাস্ট, আবার এখানে হচ্ছে
ফিক্সড ট্রাস্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হয় আর কি। তো আমরা নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমি দেখি যে ওই যেহেতু অনেকের সমস্যা হয়েছে, আমি রেকর্ডিং এর লিঙ্কটা দেখি পাওয়া যায় কিনা। আর আমি যতটুকু পড়ানো হয়েছে এটা আমি গ্রুপে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।